আবির, তুমি আবার দেরি করে এলে। প্রতিদিন একই অজুহাত, কখনো ট্রাফিক, কখনো বাস, কখনো শরীর খারাপ। আমি বুঝি না, তোমার জন্যই শুধু শহরের সব বিপত্তি জমা থাকে নাকি? এভাবে দায়িত্বহীন হলে অফিসে টিকতে পারবে না। আমি চাই আমার স্টাফ সময় মতো কাজে আসুক, কারণ সময় মানে শৃঙ্খলা, আর সেটা ছাড়া কারোর কোনো উন্নতি হয় না। ম্যাডাম, আমি জানি আপনি রাগ করছেন, কিন্তু একটু বুঝুন তো, আমি ইচ্ছা করে দেরি করিনি। আজ বাস থেকে নামতেই এমন জ্যাম পেলাম যে কিছু করার ছিল না। আমি চেয়েছিলাম ঠিক সময়ে পৌঁছাতে, কিন্তু সব সময় নিয়ন্ত্রণ তো আমার হাতে থাকে না। তারপরও আমি চেষ্টা করি অন্তত কাজটা যেন ভালোভাবে করতে পারি। আপনি যদি শুধু দেরির দিকে তাকান আর বাকি চেষ্টা দেখতেই না চান, তবে সেটা অন্যায় হয়ে যায় না? তুমি বুঝতে চাও না, তাই বারবার ভুল করো। আমি অজুহাত শুনতে পছন্দ করি না, কারণ অজুহাত মানুষ তখনই দেয় যখন কাজের প্রতি আন্তরিকতা থাকে না। তুমি যদি সত্যিই দায়িত্বশীল হতে, তাহলে আগে বের হতে, অন্য রাস্তা বেছে নিতে, যেইভাবেই হোক সময় মতো হাজির হতে। অফিসে পজিটিভ হলো সবচেয়ে বড় শক্তি। তাই আর কোনো বাহানা নয়, কেবল কাজ আর শৃঙ্খলা চাই আমি। ম্যাডাম, আপনার কথা আমি মানছি, কিন্তু একটুও কি মনে হয় না আপনি একটু বেশি কড়া হয়ে যাচ্ছেন? সব কিছু এত নিয়মের খাঁচায় বাঁধতে গেলে শ্বাসই বন্ধ হয়ে যায়। আমরা সবাই মানুষ, মেশিন না। আমাদের ভুল হতে পারে, ক্লান্তিও আসতে পারে। আপনি যদি প্রতিটা ছোট ভুলকেই পাহাড় বানান, তাহলে ভেতরের আগ্রহটাই শেষ হয়ে যাবে। আবির, তুমি যতই সুন্দর কথা বলো না কেন, অফিসের নিয়ম নিয়মই থাকবে। আমি এখানে বসে আছি অফিসের সেরা অবস্থানে। এই জায়গাটা পেতে আমি কত বছর পরিশ্রম করেছি জানো? রাতের ঘুম ছেড়ে, উৎসব বাদ দিয়ে, মানুষকে তুচ্ছ করতে করতে আমি এখানে মানুষকে তুষ্ট করতে করতে আমি এখানে এসেছি। আমি চাই না কেউ অলসতা বা অজুহাত দিয়ে এই জায়গাটা মূল্য নষ্ট করুক। তাই হ্যাঁ, আমি করা, কারণ আমি জানি এই জায়গাটা কিভাবে ধরে রাখতে হয়। আমি আপনার জায়গাটা বোঝার চেষ্টা করছি ম্যাডাম। আপনার পরিশ্রমকে আমি সম্মান করি, কিন্তু আমার অবস্থাটাও একটু ভাবুন না। আমি এক সাধারণ স্টাফ। চাকরিটা বাঁচিয়ে রাখাটাই আমার প্রথম লড়াই। বেতনটাই আমার পরিবারের ভরসা। আমি চাই ঠিকভাবে কাজ করতে, কিন্তু আপনার এত কড়া দৃষ্টি আর প্রতিদিনের ধমকে কখনো কখনো মনে হয় আমি এখানে কেবল একটা ভুল করার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তোমাকে বুঝতে পারছি, তবে মনে রেখো, এই অফিসে আমি ম্যানেজার আর তুমি জুনিয়র। আমি যে নিয়ম বানাই সেটা মানাই সবার কাজ। আমি কারোর ব্যক্তিগত কষ্ট বা গল্প শুনতে এখানে বসিনি। অফিসে শুধু একটাই ভাষা চলে, কাজের। সেটা সঠিকভাবে করলে আমি তোমার প্রতি কখনো অন্যায় হব না। তাহলে আমি প্রমাণ করব ম্যাডাম। আমি শুধু সাধারণ স্টাফ হলেও আমার কাজ দিয়ে আপনাকে দেখাবো আমি অলস নই। শুধু একটা অনুরোধ, আমার দিকে তাকালে মানুষ হিসেবে একবার ভাববেন, শুধু কর্মচারী হিসেবে নয়। তিশা কোনো কথা না বলে চোখ সরিয়ে নিলেন। তার দৃষ্টিতে ছিল কেবল কঠোরতা, যেন এই অফিসের দেওয়ালে লেখা শৃঙ্খলা ছাড়া কিচ্ছু নেই। আর আবির সাধারণ এক কর্মচারী হয়েও সাহস নিয়ে দাঁড়িয়ে রইল সেই চোখের সামনে। আবির, আমি মানুষ দেখি না, আমি দেখি কাজ। তুমি ভালো মানুষ হতে পারো, ভদ্র ছেলে হতে পারো, কিন্তু এই অফিসে আমি কেবল কর্মচারীকেই চিনব। আর সেই কর্মচারী যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, আমার কাছে তার কোনো দাম নেই। ঠিক আছে, আমি সেটা মেনে নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি কাজ দিয়ে প্রমাণ করতে পারি, তখন আমাকে শুধু সাধারণ কর্মচারী বলে দেখবেন না। চারিদিকে চুপচাপ পরিবেশ, আর কর্মচারীরা গা বাজিয়ে কাজ করছে, যেন তিশার রাগের শিকার না হয়। তিশা অফিসের ম্যানেজার, সবাই তাকে ভয় পায়। হাসি ঠাট্টা হালকা কথা, এসবের কোনো স্থান নেই তার টেবিলের সামনে। আমি চাই না আমার অফিসে অযথা কথা কাটাকাটি হোক। কাজ শুরু করো আবির, এটাই শেষ সতর্কবার্তা মনে করো। জি ম্যাডাম, কাজ শুরু করছি। তবে মনে রাখবেন, এই অফিসে একদিন আমি আপনার চোখে আলাদা হয়ে দাঁড়াবো। আবিরের কণ্ঠে হালকা চ্যালেঞ্জের সুর লুকানো ছিল।
তিশা তা শুনেও ভুরু কুচকালেন না, বরং কাগজে চোখ নামালেন। তার চোখে যেন কেবল ফাইলার হিসাব, অথচ আবিরের চোখে তখন অন্য কিছু, এক অদ্ভুত দৃঢ়তা, এক অজানা রহস্য যেন বলছে ভুলে যাবেন না আমি কে। তিশার শীতল দৃষ্টি থেকে বাঁচতে আবির দ্রুত নিজের ডেস্কে গিয়ে বসল। মনে হচ্ছিল যেন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। চেয়ারে বসে গভীর শ্বাস ছাড়ল। কপালের ঘাম মুছতে মুছতে চোখের কোণে একটুখানি বিরক্তি জমল, তবে ঠোঁটে ছিল হালকা হাসি। এমন অভ্যাস হয়ে গেছে যেন। ঠিক তখনই পাশ থেকে একজন সহকর্মী এগিয়ে এলো। নাম তার শাওন, বয়সে আবিরের চেয়ে একটু বড়। সবসময় হালকা মজার কথায় অফিসের চাপ হালকা করে রাখে সে। কি ভাই, আজকেও দেরি করে এসে ম্যাডামের বকা খেলেন বুঝি? সকাল সকাল পুরো অফিসে শুধু আপনার নামটা শোনা গেল। আরে ভাই বলবেন না, এই রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে মনে হয় পুরো শহর একসাথে অফিসে নামছে। আমি যত তাড়াতাড়ি বের হই না কেন মাঝপথে এসে আটকে যাই, তারপর কি হবে জানিনি তো। ম্যাডামের কাছে আবারও ধরা খাই। তাহলে আরেকটু আগে বের হন না ভাই। প্রতিদিনের একই সমস্যা, প্রতিদিনের একই বকা। এটা তো আপনার কপালের রোজকার অংশ হয়ে গেছে মনে হয়। আগে বের হই বলছেন? তাহলে তো ঘুমই থাকবে না। তার চেয়ে বরং ধরে নিলাম আমার কপালে হয়তো তার বকাই লেখা আছে। প্রতিদিন সকালে একটা ডোজ না খেলে নাকি আমার দিনই শুরু হয় না। সত্যি ভাই, আপনিও না এভাবে নিলে তো কষ্টটাই মজায় পরিণত হবে। তবে একটা কথা বলি, আপনি বকা খেয়ে যতটা ভেঙে পড়েন তার চেয়ে বেশি দৃঢ় দেখায় আপনাকে। মনে হয় যেন ভেতরে কোথাও জেদ জমে যাচ্ছে। জেদ তো আছেই ভাই। আমি সাধারণ কর্মচারী হলেও একদিন প্রমাণ করব যে আমি শুধু সময়ের জন্য দেরি করা মানুষ না। আমি চাই একদিন যেন উনিও আমাকে আলাদা চোখে দেখেন। শাওন আবিরের মুখের দিকে তাকিয়ে হালকা অবাক হলো। ওর গলায় ছিল আত্মবিশ্বাসের ঝিলিক। দুজনেই হেসে নিল একসাথে। অফিসের ভারী পরিবেশ একটু হালকা হয়ে গেল। আচ্ছা ভাই, এত কড়া মানুষটাকে সামলাবেন কিভাবে ভেবেছেন? সামলাতে হবে না ভাই, সময় সামলাবে। শুধু অপেক্ষা করুন, আসল খেলা তো এখনো শুরুই হয়নি। দুজনের হাসিতে পুরো টেবিলের পরিবেশ বদলে গেল। তবে ভেতরে ভেতরে আবিরের মনে জন্ম নিচ্ছিল নতুন এক লড়াইয়ের প্রতিজ্ঞা। রাগী ম্যানেজার তিশা যেন তার কাছে শাস্তি নয়, বরং প্রমাণের নতুন চ্যালেঞ্জ। শাওন আর আবির তখন হাসাহাসি করছে। দুজনের গল্পের চারপাশে পাশে ভারী অফিসটাও কিছুটা হালকা হয়ে উঠেছিল। কিন্তু সুখের এই কয়েক সেকেন্ড বেশিক্ষণ টিকল না। করিডোর দিয়েই হাই হিলের শব্দ শোনা গেল। ধীরে ধীরে কাছে আসতেই সবাই নিস্তব্ধ হয়ে গেল। দিশা অফিসের ম্যানেজার, চোখে ঠান্ডা দৃষ্টি, ঠোঁটে কঠিন রেখা। এদিক দিয়ে হাঁটছিলেন তিনি। আবির আর শাওনের টেবিলের সামনে এসে দাঁড়াতেই তাদের হাসি জমে গেল মুখে। কি হচ্ছে এখানে? কাজ বাদ দিয়ে কিসের গল্প করছেন আপনারা? আমি কি অফিসে বসে বসে আপনাদের হাসাহাসি শোনার জন্য টাকা দিচ্ছি? আপনাদের এই ধরনের কাজের জন্যই তো আজ অফিসের এই হাল। অল্পতেই উৎপাদন কমে যাচ্ছে। ম্যাডাম, আমরা তো তেমন কিছু করিনি, একটু হালকা কথা বলছিলাম, কাজ ফাঁকি দেইনি। চুপ! একে তো দেরি করে এসেছো প্রতিদিন, তার উপরে আবার টেবিলে বসে গল্পগুজব করছেন। অফিসে কোনো আড্ডাখানা নয় আবির। তোমাকে বহুবার সতর্ক করেছি। আমার মনে হচ্ছে তোমার নামে সরাসরি বসের কাছে কমপ্লেন করা দরকার। আবির মাথা নিচু করে বসে রইল। চারপাশের সহকর্মীরা নিঃশব্দে তাকিয়ে আছে। কারোর সাহস নেই এই রাগী ম্যানেজারের সামনে একটা শব্দ উচ্চারণ করার। দুঃখিত ম্যাডাম, আর হবে না। আশা করি আর হবে না। অফিসে কাজের সময় শুধু কাজ হবে। যদি আরেকবার এমন দেখি, মনে রেখো তোমার চাকরি থাকবে না। কথাগুলো ছুড়ে দিয়ে তিশা চলে গেলেন সামনের দিকে। টেবিলের ফাইলের পাতাগুলো যেন তার পায়ের শব্দে কেঁপে উঠল। আবির চুপচাপ বসে রইল। চোখে এক ধরনের অভিমান জমল, কিন্তু ঠোঁটের কোনো প্রতিবাদ নেই। কেবল ভেতরে কোথাও জ্বলে উঠল নীরব প্রতিজ্ঞা। একদিন এই রাগী ম্যাডামকে দেখাবো আমি আসলে কে। তিশা চলে যাওয়ার পর অফিসে আবার নিস্তব্ধতা নেমে এলো। তবে আবিরের ডেস্কের আশেপাশে যেন চাপে এক ভারী বাতাস জমে রইল। সবাই চোখ নামিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি।
শাওন ধীরে ধীরে আবিরের কাছে এসে দাঁড়ালো, একটু লজ্জিত মুখে, তবে চোখে বন্ধুত্বের উষ্ণতা। আরে ভাই, এমনি এমনি তো প্রতিদিন বকা খান, আজ আবার আমার জন্য শুনতে হলো। আমি না একটু না আসলেও পারতাম, আপনাকে সবসময় বিপদে ফেলে দিই। আরে এ তো কোনো ব্যাপারই না বন্ধু, বকা খেতে খেতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। সকালে চা খাওয়ার মতোই, একটা বকা না শুনলে মনে হয় দিনটাই ঠিকমতো শুরু হলো না। আবির কথা বলো, চোখে একটুখানি ক্লান্তি ফুটে উঠল, তবে শাওনের সামনে সেটা লুকিয়ে রাখতে চাইল সে। আপনার সাহসটা সত্যি আলাদা ভাই, আমি হলে এতক্ষণে চাকরি ছেড়ে দিতাম। যাই হোক, মন খারাপ করবেন না, এখন বরং কাজে মন দেন, না হলে আবার যদি এদিক দিয়ে আসেন নতুন জ্বর উঠবে। ঠিকই বলেছেন ভাই, চলুন কাজে নামি। শাওন হেসে মাথা নেড়ে নিজের ডেস্কে ফিরে গেল। আবির কলম তুলে ফাইলের উপরে চোখ ফেলল, কিন্তু ভেতর ভেতরে যে আগুন জ্বলছে সেটা কেবল সে নিজে জানে। তিশার প্রতিটা ধমক যেন তার বুকের ভেতরে নতুন করে জেদ গেঁথে দিচ্ছে। অফিস শেষ হয়ে গেছে, চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। কর্মচারীরা এক একে পেরিয়ে যাচ্ছে। গেটে দাঁড়িয়ে আবির নিজের বাইকের হ্যান্ডেল ধরে ভেতরের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা, যেন কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই অফিসের প্রধান দরজা ঠেলে তিশা বের হলো। ফর্মাল শার্ট পরে, চোখে হালকা ক্লান্তি, তবুও তার দৃষ্টি দৃঢ়। সামনে দাঁড়িয়ে থাকা আবিরকে দেখে থেমে গেল এক মুহূর্তের জন্য। চলুন আমি আপনাকে বাসায় দিয়ে আসি। তিশা একটু অবাক হয়ে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমি দিয়ে আসলে কি সমস্যা? আমি যেতে চাই না তোমার সাথে। বেশি কথা বলবেন না, আমি যখন বলেছি পৌঁছে দিয়ে আসবো, তার মানে দিয়ে আসবো। বেশি কথা না বলে বাইকে উঠুন। তুমি বেশি বাড়াবাড়ি করছো আবির। আবির এবার এক ভিন্ন দৃষ্টি নিয়ে তাকালো, চোখে এক অদ্ভুত রহস্যময়তা। আপনি বেশি বাড়াবাড়ি করছেন, আমার কথা না শুনলে কিন্তু মোটেও ভালো হবে না। সেই চোখে কি যেন ছিল, জেদ নাকি ভেতরে লুকানো সত্য। এক মুহূর্তের জন্য থেমে গেল সে, যেন চোখে চোখ রাখতেই সমস্ত যুক্তি হারিয়ে ফেলল। চুপচাপ বাইকে উঠে বসলো। আবির একদম চুপ হয়ে বাইক স্টার্ট দিল। হাওয়া কেটে দুজন এগিয়ে চলল শহরের ব্যস্ত রাস্তা ধরে। তিশা ভেবেছিল বাসার দিকেই যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ বাইক থামলো একটি রেস্টুরেন্টের সামনে। এখানে এনেছো কেন? আবির বাইক থেকে নেমে হালকা হেসে বলল, রেস্টুরেন্টে মানুষ কিসের জন্য আসে সেটা জানেন না নাকি? অবশ্যই খেতে। তিশা ক্ষোভে ফুঁসতে লাগলো, তার ভুরু কুঁচকে উঠল। আমাকে বাড়ি না নিয়ে এখানে এনেছো কেন? আমি খেতে চাই না কিছু। সব সময় অফিসের টেনশন, ঝগড়া, বকাঝকা নিয়ে থাকেন, একটু সময় নিজের জন্য দিন। আপনি খেতে চাইলে খাবেন, না চাইলে শুধু বসে থাকবেন। তিশা তার কথাই কিছুক্ষণ থম মেরে গেল। ভেতরে ভেতরে বিরক্তি থাকলো। আবির এসে নির্লিপ্ত অথচ দৃঢ়ভঙ্গি তাকে থামিয়ে দিল। রেস্টুরেন্টের ভেতরে হালকা আলো, চারপাশে মৃদু মৃদু মিউজিক বাজছে। কাছের টেবিলে তিশা আর আবির মুখোমুখি বসেছে। তিশার মুখে বিরক্তি স্পষ্ট, আর আবিরের ঠোঁটে একরাশ দুষ্টু হাসি। ওয়েটার এসে বিনয়ের সাথে অর্ডার নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরেই টেবিলে সাজানো হলো গরম গরম খাবার। স্যুপের গন্ধে ভরে উঠল চারপাশ। আবির স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া শুরু করলো, কিন্তু তিশা বসে আছে চুপচাপ, হাত দুটো টেবিলের উপর রাখা, চোখে রাগ, চোখ ভরা রাগ আর অসহায়তা। আবির খেতে খেতে তার দিকে তাকিয়ে হেসে বলল, কি ব্যাপার, আপনি কি খাবেন নাকি আমার চেহারা দেখবেন বসে বসে? তিশার চোখ মুখ লাল হয়ে উঠল, রাগী কণ্ঠে বলল, তোমার মতো বেয়াদবের চেহারা দেখার শখ নেই আমার। কি আর করা যাবে বলুন, শখ না থাকলেও তো আমাকে দেখতে হবে, কারণ আপনার সামনে তো আমি আছি। তিশার মুখে রাগ যেন চরমে উঠল। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আবিরের দিকে, গাল যেন জ্বলে যাচ্ছে রাগে। আবির কিন্তু সেই দৃষ্টি দেখে আরো দুষ্টু হেসে ফেলল। হঠাৎ এক মুহূর্ত দেরি না করে আবির প্লেট থেকে একটা চামচ খাবার তুলে নিয়ে সরাসরি তিশার মুখের দিকে বাড়ি দিল। তিশা না বলতে যাবে, কিন্তু আবির ঠোস করে খাবারটা তার মুখে ঢুকিয়ে দিল। তুমি কি পাগল নাকি? রাগে তার মুখ লাল হয়ে উঠল।
চোখের নিচে পানি চলে এলো। আবির কিন্তু একদম ঠান্ডা স্বরে, যেন কিছুই হয়নি, ধীরে ধীরে বলল, আর রাগ না করে খান তো, না হলে কিন্তু বাসায় যেতে পারবো না। তিশা আবিরের দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। মনে হলো কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। নিজের ভেতরের অদ্ভুত দ্বিধা আর রাগে চুপ হয়ে গেল। শেষমেশ সে প্লেটের দিকে হাত বাড়ালো। রাগে গুম গুম করে খেতে শুরু করলো তিশা, যেন খাবার নয়, আবিরকে শাস্তি দিচ্ছে খেয়ে খেয়ে। আবিরও চুপচাপ বসে খাওয়া চালিয়ে যেতে লাগলো। দুজনে নীরবতায় চারপাশ যেন আরো অদ্ভুত হয়ে উঠল। খাওয়া শেষ করে তিশা ধীর গলায় বলল, তাড়াতাড়ি আমাকে বাসায় দিয়ে আসো। আবির কিছুই বলল না, কেবল মাথা হালকা নেড়ে ইঙ্গিত করলো। বিল মিটিয়ে দাঁড়িয়ে গেল দুজনেই। রেস্টুরেন্টের দরজা ঠেলে বাইরের ঠান্ডা বাতাসে বেরিয়ে এলো তারা। বাইকে উঠে তিশা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আবির হালকা হাসলো, কিন্তু এবার কিছু বলল না। ইঞ্জিন স্টার্ট হয়ে গেল আর বাইক ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল। শহরের আলো পিছনে পড়ে রইল, সামনে শুধু বাতাস আর নীরবতার স্রোত, যেখানে তিশার রাগ আর আবিরের রহস্যময়তা মিশে এক অদ্ভুত অচেনা মুহূর্ত তৈরি করেছিল। রাতের আকাশে হালকা বাতাস বয়ে যাচ্ছিল। আবির বাইকের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে তিশার বাড়ির গেটে। বাড়ির অন্দর থেকে দূরের বাতাসে তার হালকা আলো পড়ছে। বাইকের সামনে দাঁড়িয়ে আছে আবির। পুরো রাস্তা নীরব, শুধু শহরের দূরের আলো আর হালকা বাতাসের শব্দ। আর সামনে যেখানেই যাচ্ছে তিশা, সেই শক্তিশালী রাগী ম্যানেজার, যাকে আজ সারাদিন ধরে আবিরের মনে অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে। তিশা বাইক থেকে নেমে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবিরও তার পাশে এগোতে লাগলো। হঠাৎ এক অপ্রত্যাশিত মুহূর্তে আবির তার হাত ধীরে টেনে ধরল। তুমি কি করছো আবির? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি যে বাড়াবাড়ি করছি না সেটা আপনি ভালো করেই জানেন। তিশা কিছু বলতে গিয়ে থেমে গেল। আবিরের চোখে সেই রহস্যময় দৃষ্টি। মুহূর্তের মধ্যে সে তিশার হাত ধরে ধীরে ধীরে টেনে নিজের কাছে আনলো। আর তারপর হঠাৎ তার ঠোঁট তিশার ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। রাস্তায় বাতাস কেটে যাচ্ছিল, শহরের আলো দূরে, চারপাশ নীরব। অথচ সেই কয়েক মিনিট, 5 মিনিটের মতো যা ঘটল, সেটাই যেন সমস্ত রাতের আকর্ষণ, রাগ, উত্তেজনা সব মিলিয়ে এক অনির্বচনীয় মুহূর্ত হয়ে গেল। 5 মিনিট পরে আবির ঠোঁট সরিয়ে দিল। তিশা হঠাৎ ছেড়ে দিয়ে পিছু হটে গেল। তোমার এত বড় সাহস কি করে হলো আমাকে কিস করেছো? এত রাগ করেন কেন সারাদিন? তোমাকে আমি দেখে নেব। আমি তো চাই আপনি আমাকে দেখুন। তিশা আর কিছু বলল না। রাগে মুখ লাল, চোখে জ্বলন। চুপচাপ ভিতরে চলে গেল। আবির বাইকের পাশে দাঁড়িয়ে থাকলো। তার চোখে সেই অজানা রহস্য, রাগ, আকর্ষণ, উত্তেজনা সবই মিলিয়ে এক অদ্ভুত শান্তি আর নীরবতার মিশ্রণ। সারাদিনের গল্প, অফিসের ঝগড়া, রেস্তোরাঁর ঘটনা, সবকিছু এখন যেন তার চোখে শুধুই একটি রহস্যময় মুহূর্ত। রাতের হালকা বাতাস তার চুলে উড়িয়ে দিচ্ছিল। তিশা দ্রুত পা বাড়িয়ে সে ঘরের ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকতে তিশার মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হাতে একটা ছোট্ট প্লেট। মনে হলো ফ্রেশ হয়ে একটু খেয়ে নেওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে খেয়ে নে তৃষা, রাত তো এখন অনেক হয়ে গেছে। খেতে চাই না মা, খেয়ে এসেছি। আজ হঠাৎ খেয়ে এলি, কার সাথে খেলি? তিশা একটু থমকে চুপ করলো। রাগী মুখ আর লজ্জার মিশ্রণ। হঠাৎ মুখ ঝাপসা হয়ে গেল, তারপর রেগে কণ্ঠে বলল, আবির নিয়ে গেছিল রেস্টুরেন্ট। বলে সে দ্রুত সিঁড়ি চড়ে উপরে চলে গেল। পেছনে তার ধীরে ধীরে দৌড়ে যাওয়া পা এবং দ্রুত হৃদস্পন্দন যেন সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। তিশার মা কিছু না বলে মুচকি হাসি দিল। পরের দিন অফিসে দোতলায় আবারও ব্যস্ততা, সবাই ডেস্কে ব্যস্ত, কিন্তু আবির ঢোকার সময় যেন পুরো পরিবেশ বদলে দিল। আবির আবার দেরি করে ঢুকলো। চুল সামান্য এলোমেলো, চোখে অদ্ভুত এক চঞ্চলতা, কিন্তু তিশার চোখে আগুন আজও রাগে ভরপুর। এখানে কি ফাজলামো করতে আসেন না, কাজ করতে আসেন? আপনার চেহারা দেখে কি এরা বেতন দেয়? আর বলবেন না ম্যাডাম, আমার ভবিষ্যৎ বউ নিয়ে সব স্বপ্ন দেখতে দেখতেই দেরি হয়ে গেল। এটি কি আপনার ফাজলামি করার জায়গা? আমি তো মোটেও ফাজলামি করছি না, আমি তো সত্যি
বলছি, আমি আমার বউকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তিশার চোখের সামনে রাগ আর বিস্ময় মিলেমিশে গেল। সে হতভম্ব হয়ে কিছু বলতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যেই রাগের উত্তাপে ফাইলগুলো ছুঁড়ে দিল। তাড়াতাড়ি কাজ ঠিক করে নিয়ে আসুন। কাজ ভুল হলে আজকেই আপনাকে বরখাস্ত করব। আবির মৃদু হেসে ফাইলগুলো তুলে নিল। চারপাশে কর্মীদের চোখে নীরব বিস্ময়। আবির চুপচাপ বসে কাজ করতে লাগলো, কিন্তু চোখের কোণে সেই দুষ্টু হাসি লুকিয়ে নেই। দিনটি শুরু হলো অফিসের ব্যস্ততায়। চারপাশে কম্পিউটারের ক্লিক, ফোনের রিং, কাগজপত্রের শব্দ, সব মিলিয়ে হালকা বিশৃঙ্খলা। কিন্তু হঠাৎ ম্যানেজারে করা ভঙ্গিতে সব থেমে গেল। অফিসের বস সদা করা অথচ বিচক্ষণ, সবার দিকে তাকিয়ে মিটিং রুমে দরজা খুলে বললেন, সকলকে মিটিং রুমে ডেকে আনুন। সবাই ফাইল, ল্যাপটপ নিয়ে চলে আসুন। কর্মীরা দ্রুত তাদের ডেস্ক থেকে উঠে গেল। আবির একটু মুচকি হেসে তিশার দিকে তাকালো। তিশা চোখ কুঁচকে ঠোঁটে কড়া রেখা ধরে। তার রাগ যেন আজও একটু শিথিল হয়নি। মিটিং রুমে বসে বসে সবাই চুপচাপ। বস ল্যাপটপ খুলে নিলেন। চারপাশে নীরবতা, শুধু কাগজের হালকা শব্দ। আজ থেকে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের টাইমলাইন কঠোর, তাই আমি চাই নেতৃত্বের দায়িত্ব নির্দিষ্ট দুজনের হাতে থাকুক। সব চোখ মিটিং রুমের দিকে। একটু চমক দিয়ে বস বললেন, তৃষা, তুমি প্রজেক্টের প্রধান, আর আবির, তুমি তৃষার হেল্প করবে। বুঝেছি, আমি দায়িত্ব ঠিকভাবে পালন করব। জি স্যার, আমিও ম্যাডামকে হেল্প করব। তিশা ফাইল ও ল্যাপটপ নিয়ে বিস্তারিত প্ল্যান শুরু করলো। আবির পাশে বসে তার সহায়ক হয়ে সমস্ত কাজ মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে হালকা দুষ্টামি চোখে, কিন্তু কাজের প্রতি দায়িত্ব এমনভাবে মিশেছে যে কেউ বুঝতেই পারছে না কতটা চাঞ্চল্য আর কতটা পেশাদারিত্ব। অফিসের পরিবেশ একেবারে বদলে গেছে। আবিরের ঝকঝকে আলো আর নীরবতা যেন হঠাৎ বিদায় নিল। আবির বাইক ধরে শহরের রাস্তা ছুড়ে দিল। রাতের হালকা হাওয়া আর চুল ওড়াচ্ছিল। অফিসের দমবন্ধা পরিবেশ আর তিশার রাগ, সবকিছু এখন শুধু স্মৃতিতে রয়ে গেল। বাইকের স্টপেজের পরে আবির শহরের এক ছোট্ট ক্যাফেতে পৌঁছালো। সেখানে তার কয়েকজন বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। কিরে ভাই, এভাবে কতদিন চলবে? তোর কি মনে হয় না সবটা ঠিকঠাক করা উচিত? আবির চুপচাপ একটি চুমুক কফি নিল। তার চোখের মধ্যে কিছু একটা গভীর রহস্য ছিল। এক মুহূর্তে হালকা হাসি, আবার চোখে লুকানো ভাব। আমাদের হাতে সব সময় সব কিছু থাকে না। চাইলে তো ঠিক করা যায়। এত যদি সহজ হতো তাহলে সব কিছু আগেই ঠিক হতো। আবিরের কথার ভেতর একটা অদ্ভুত অন্তর্দৃষ্টি ছিল। বন্ধুরা হাসি ঠাট্টা করছিল, কিন্তু আবিরের চোখে সেই রহস্যময়তা যেন অচেনা এক গল্প বলছিল। এবার অন্তত চেষ্টা কর ঠিকঠাক করার। তোর কি মনে হয় আমি চেষ্টা করি না? আবিরের কথার মধ্যে যেন ছিল এক অদ্ভুত নিঃশব্দ চ্যালেঞ্জ। তার চোখে রহস্য, মুখে কেবল অল্প হাসি, আর ভেতরে আবেগ যেন গভীরে লুকিয়ে। তারপর তারা আরও নানান গল্প করতে লাগলো। শহরের রাত, বন্ধুত্বের হাসি, ছোট ছোট দুষ্টামি, কিন্তু সবসময় আবিরের চোখে লুকানো সেই অদৃশ্য রহস্য যেন সব কিছুর মধ্যে ভাসমান থাকলো। সকালটা হালকা মেঘলা। অফিসের কাছে জানালা দিয়ে সূর্যের প্রথম আলো ঢুকেছে। তিশা ডেস্কে বসে আছে, ফাইল ও ল্যাপটপে চোখ ঘোরাচ্ছে। কিন্তু 10টার সময় হয়ে গেল, আবির এখনো আসেনি। তিশার চোখে চোখে রাগের আগুন জ্বলছে। তিশা জানে সময় মানে শৃঙ্খলা। আবির দেরি তার ধৈর্যের পরীক্ষার মতো। তার ভেতরে রাগ আর হতাশা মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। তিশা দ্রুত নিজের ফোন হাতে তুলে নিল। স্ক্রিনে আবিরের নাম দেখে রেগে কল করলো। আবির, তুমি এখন অফিসে আসোনি কেন? ফোনে ওপাশ থেকে হালকা ঘুমের আওয়াজ। সরি ম্যাডাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এখনই আসছি। তিশা চোখ বড় করে ফোনের দিকে তাকালো। রাগ যেন চোখ থেকে বের হয়ে আসার উপক্রম। এটিকে মামার বাড়ির আবদার পেয়েছো? কাল বস আমাদের একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে, আর তুমি এখন পড়ে পড়ে ঘুমাচ্ছ? তুমি কি বুঝো এই প্রজেক্টের গুরুত্ব? এত দায়িত্ব নেওয়া সহজ মনে হচ্ছে? তোমার এই অবহেলায়, এই দেরি, সবই শুধু কাজের প্রতি তোমার উদাসীনতা দেখাচ্ছে। আমি আসছি ম্যাডাম, আমি এসে সমস্ত কাজ ঠিক করে দেব।
তিশার আগে মুখ লাল হয়ে গেল, ফোন কেটে দিল। ফোনের লাইন থেমে গেল, কিন্তু রাগের চাপ এখনো বাকি। আবির হালকা হেসে নিজের চুল সামলালো। ফোন কেটে দেওয়ায় রাগ, তিশার কড়া স্বভাব আর অফিসের প্রজেক্টের চাপ সব মিলে আবিরের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। ঝটপট রেডি হয়ে চা না খেয়েই আবির বাইকের দিকে ছুটল। জুতো বাঁধলো, হেলমেট পরে স্টার্ট দিল বাইক। শহরের রাস্তা ভরে উঠল হালকা রোদ আর বাতাসের সঙ্গে। দুপুরের আলো পুরো অফিসকে উজ্জ্বল করে তুলেছে, কিন্তু আবির এখনো অফিসের দরজা দিয়ে ঢুকতে আসেনি। হঠাৎ বাইকের হেলমেট খুলে চুল সামান্য এলোমেলো আবির দৌড়াতে দৌড়াতে তিশার কেবিনের দিকে এগিয়ে গেল। আবিরের হাঁটা বা দৌড় সব কিছু যেন অস্থির। তার মনে এক অদ্ভুত উত্তেজনা আর চোখে এক অদ্ভুত রহস্যময়তা। কেবিনের দরজা খোলার সঙ্গে সঙ্গে তিশার চোখ ফেটে গেল। এখন 11টা বাজে, এখন তোমার আসার সময়। সরি ম্যাডাম। আর একদিন যদি তোমার লেট দেখি, আমি তোমার নামে বসের কাছে কমপ্লেন করব। আবির মাথা নিচু করে রেখে ভয়ের মধ্যে হালকা হেসে ফেল, কিন্তু তার ভেতরে মনোযোগ যা সবসময় চঞ্চল এবার একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার তিশা ধীরে ধীরে ফাইলগুলো ডেস্কের উপর সাজিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, একে একে সমস্ত কাজ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, প্রতিটি ডিটেলস মনোযোগ দিয়ে শোনো। আবির হাত দিয়ে সব ফাইলগুলো ধরে একে একে মন দিয়ে শুনল। কাগজপত্র, ডকুমেন্ট, সংখ্যা, ডেডলাইন সব কিছু তার চোখের সামনে পরিষ্কার হয়ে উঠল। সব ঠিক মনে রাখবে তো? এর পরের বার একটা ফাইল রেডি করে নিয়ে আসো। এর উপর একটা ফাইল রেডি করে নিয়ে আসো। এর উপর আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। ইয়েস ম্যাডাম। আবির ফাইল নিয়ে চলে গেল কাজের দিকে। দুপুরের আলো অফিসের কাজের জানালা দিয়ে ঢুকেছে। আবির মনোযোগ দিয়ে পুরো প্রজেক্ট শেষ করেছিল। ফাইলগুলো নিয়ে সে ধীরে ধীরে তিশার কেবিনের দিকে এগোলো। তিশার ডেস্কে বসে ফাইল যাচাই করছে। তার চোখে কড়া মনোযোগ আর মুখে সামান্য চুপচাপ গম্ভীরতা। আবির ফাইল জমা দিয়ে চোখে মৃদু হাসি নিয়ে বলে, ম্যাডাম কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে। তিশা উঠে বাইরে যাওয়ার জন্য বাইরের দিকে এগোলো। হঠাৎ পা মচকে গেল, ব্যথা সে হাঁপিয়ে উঠল। তৃষা। আবির হাত দিয়ে তিশাকে শক্তভাবে জড়িয়ে ধরল। তিশা অবাক হয়ে তাকালো। কি করছো তুমি? ও চুপ করে থাকুন, পা দেখতে দিন। আবির ধীরে ধীরে তিশাকে কোলে তুলে ডেস্কে বসিয়ে দিল। তিশা চমকে উঠল, কিন্তু মুখে রাগ আর লজ্জা মিশেছিল। আবির হাত দিয়ে পায়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। একটু দেখতে দিন তো। তিশা রিফ্লেক্সিভলি পা সরিয়ে নিল। এত বাড়াবাড়ি করছো কেন? পা দেখছি না। আবির ধীরে ধীরে তিশার পা ঠিক করে দিল। প্রতিটি মুহূর্তে রোমাঞ্চার উত্তেজনা, ভীত সংকুল লজ্জা আর আবিরের দুষ্টু কিন্তু স্নেহপূর্ণ দৃষ্টি মিশে গেল। হয়েছে, সরে যাও। আমার কিছু পাওনা নাই। কি পাও না? বেশি কিছু না, একটা চুমু। আবির আর কিছু না বলে তিশা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তিশা বেশ কিছুক্ষণ কিস করার পর সে তিশাকে ছাড়লো। তিশা রেগে বোম হয়ে তাকে ফাইল দিয়ে মারতে লাগলো। দুপুরের রোদ ঢুকে পড়েছে শহরের ব্যস্ত রেস্টুরেন্টে। আবির আর তিশা একসাথে প্রেজেন্টেশনের জন্য এসেছিল। টেবিলে বসে তিশা ফাইল খুলে ক্লায়েন্টদের সামনে সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করতে শুরু করলো। তার চোখে গভীর মনোযোগ, মুখে প্রফেশনাল দৃষ্টি। আবির পাশে বসে মৃদু সহায়তা করছিল। প্রয়োজনীয় তথ্য ল্যাপটপে স্লাইডস ঠিক রাখা, ক্লায়েন্টদের প্রশ্নের উত্তর দেওয়া। প্রেজেন্টেশন চলাকালীন আবিরও তিশার কাজের সমন্বয় এত নিখুঁত ছিল যে ক্লায়েন্টরা অবাক হয়ে দেখছিল। সত্যি আপনাদের প্রেজেন্টেশন অনেক ভালো লাগলো। আমরা খুবই সন্তুষ্ট। ডিল ফাইনাল করতে আমরা প্রস্তুত। প্রেজেন্টেশন শেষ হলো, ক্লায়েন্টরা সন্তুষ্ট হয়ে চলে গেল। তিশা নিজে উঠে রেস্টুরেন্টের বাইরে যাওয়ার জন্য এগোলো, কিন্তু হঠাৎ আবির হাত ধরে তাকে টেনে আবার বসালো। কি হলো? কেন টানটানি করছো? আবির হালকা মৃদু হাসি দিয়ে চোখে রহস্যময় দৃষ্টি। রেস্টুরেন্টে এসে না খেয়ে চলে যাবেন? কফি তো খেলাম। শুধু কফি খেলে হবে না, অন্য কিছু খেতে হবে। হঠাৎ রেস্টুরেন্টের দরজা খুলে আবির বোন আরও প্রবেশ করলো। তার চোখে উজ্জ্বলতা আর চেহারায় অল্প বিস্ময়। আরে তুমি এখানে? হ্যাঁ, একটা কাজ ছিল তাই এসেছি। তুমি বাড়িতে আসছো না কেন বলো তো? তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। দু একটা কারণে এভাবে সম্পর্ক নষ্ট করলে চলে? আসতে ভয় পাই।
তোমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তোমার কিসের ভয়? ভয় না করলে তো অবশ্যই আসতেন। আপনি তো আমার থেকে পালিয়ে বেড়াতে চান। আর তোমরা ঝগড়া করো না তো। তারপর আরও নিচে বসে আর আড্ডা দিতে লাগলো। ভাইয়া খাবার অর্ডার করো, আমার খুব ক্ষুধা লেগেছে। আবির হালকা হাসি দিয়ে খাবারের মেনু খুললো। এরপর তিশার দিকে চোখ মারলো। চোখে সেই অদ্ভুত রহস্যময়তা আর ঠোঁটে দুষ্ট হাসি। রেস্টুরেন্ট টেবিলে খাবার চলছিল, আরও খিদে মেটাচ্ছিল। আর খেতে খেতে হঠাৎ তিশার দিকে তাকালো। পরশু আমার বার্থডে, তোমাকে কিন্তু আসতেই হবে। না না, আমার কাজ আছে। তুমি যদি না আসো আমি জীবনেও তোমার সাথে আর কথা বলবো না। আরুর কথাই তিশার চোখে হালকা অবাক ভাব দেখা গেল। সে চুপচাপ খাবার চিবুচ্ছিল আর মুখে সামান্য রাগ। আবির হালকা হাসি দিয়ে চোখে রহস্যময় দৃষ্টি নিয়ে বলে, তুই চিন্তা করিস না আরু, ওকে কি করে আনতে হয় তা আমার জানা আছে। আমি ওকে ঠিকই নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি কিন্তু সত্যিই আসবো না। সেটা সময় হলে দেখা যাবে। তাদের কথোপকথনের মাঝে রেস্টুরেন্টের হালকা কোলাহল, খাবারের খটখট আর পাশে বসা আরু সব মিলিয়ে একটি মিশ্র আবেগ সৃষ্টি করলো। তিশা, আবির আর আরু ধীরে ধীরে খাবার শেষ করলো। কথোপকথনের মধ্যে ছোট ছোট হেসে খাওয়া, দুষ্ট চাহনি আর গম্ভীর রাগ সব মিলিয়ে তাদের দিনের গল্পকে আরও রঙিন করে তুলল। দুদিন পরে শুক্রবার সকাল থেকেই আবিরের বাড়িতে আয়োজন চলছে। ঘর জুড়ে রঙিন বেলুন, কেক, ফুল আর ছোট ছোট সাজসজ্জা। আজ আরুর জন্মদিন। আবিরের অফিস বন্ধ, সে বাড়িতে থাকছে। পুরো পরিকল্পনা মনে মনে সাজিয়ে রেখেছে। আরও রেডি হয়ে চুল সামলে হালকা সাজের সঙ্গে হাসিমুখে ভাইয়ের কাছে এলো। ভাইয়া, তৃষা আপু কিন্তু এখনো আসলো না। আবির ঘড়িতে চোখ মিলে দেখলো সন্ধ্যা হয়ে আসছে। একটু হাসি ছড়িয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না আরু, আমি নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে আবির দ্রুত ফ্রেশ হয়ে বাইক ধরলো। হেলমেট পরে স্টার্ট দিল বাইক। রাস্তা পেরিয়ে শেষ তিশার বাড়ির দিকে ছুটলো। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তিশার মা আবিরকে দেখে চোখ ঝলমল করতে লাগলো। আবির বাবা, কতদিন পর আসলে? আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। আপনারা এখনো আমাদের বাড়িতে যাননি কেন? আপনাদের দাওয়াত দেননি? আসলে বাবার শরীরটা একটু খারাপ, আর তৃষার বাবা অফিসে, তাই আর যাচ্ছি না। কিছু মনে করো না বাবা। আবির একটু চুপচাপ ভাবলো, তারপর বলল, তৃষা কোথায়? দেখো রুমে আছে, কখন থেকে বলছি তৈরি হয়ে যাওয়ার জন্য, কিন্তু যাচ্ছে না। দেখো নিয়ে যেতে পারো নাকি? আবির ধীরে ধীরে তিশার রুমের দিকে এগোলো। তার চোখে উদ্দীপনা আর ঠোঁটে অল্প রহস্যময় হাসি। তিশার রুমের দরজার দিকে এগোনোর প্রতিটি পদক্ষেপ যেন ঘন্টা শুনেছে। আজকের দিনটা শুধু আরও নয়, বরং আবিরের পরিকল্পনা আর তিশার রাগ ও আগ্রহের মিশ্রণ হয়ে উঠবে এক অবিস্মরণীয় মুহূর্তে। রুমের আলো নরম, সূর্যের শেষ আলো জানালা দিয়ে ঢুকছে। তিশা শুয়ে শুয়ে ফোনে কিছু টিপছিল। হঠাৎ দরজায় শব্দ হলো। আবির ধীরে ধীরে রুমে ঢুকলো, দরজা বন্ধ করে দিল। তিশা চমকে লাফ দিয়ে বসে, চোখে রাগ ও অবাক ভাব। তুমি এখানে এসেছো কেন আর দরজা বন্ধ করছো কেন? আবির নরম কিন্তু দৃঢ় কণ্ঠে ধীরে ধীরে তিশার দিকে এগোচ্ছে। হাঁটতে হাঁটতে সে একদম তিশার কাছে চলে এলো। তারপর বিছানায় বসে বলল, আপনি এখনো যাননি কেন আমাদের বাসায়? আমার ইচ্ছে করে না, তাই যাইনি। সব কিছু ইচ্ছায় অনিচ্ছার উপর নির্ভর করে না, ওখানে যাওয়া আপনার দায়িত্ব ছিল। আমার কোনো দায়িত্ব নেই। আবির হালকা ধাক্কা দিয়ে তিশাকে খাটে শুয়ে দিল। তারপর নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ল তিশার পাশে। আবির রহস্যময় চোখে দুষ্ট হাসি দিয়ে বলে, তাহলে আপনি বোধহয় ওখানে না গিয়ে এখানেই কিছু করতে চাচ্ছেন। আমার তো তাহলে আপনার সঙ্গ দেওয়া উচিত। এই বলে আবির ধীরে ধীরে তিশার গলায় মুখ ডুবিয়ে দিল। তিশার সারা শরীরে কেঁপে উঠল রাগ আর লজ্জার মিশ্রণে। কি করছো আবির? সরো। আমি সরতে আসিনি, আমি আদর করতে এসেছি। এই বলে আবির ধীরে ধীরে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তিশা সারা শরীরে হাত দিয়ে আবিরের স্পর্শ অনুভব করছিল।
হৃদয় দৌড়ত ধকধক করছিল, রাগ আর লজ্জা মিশে উত্তেজনায়। রুমে নীরবতা, সূর্যের শেষ আলো আর আবির তিশার ঘনিষ্ঠতা সব মিলে এক রোমান্টিক মুহূর্তে পরিণত হলো, যা শুধু তাদের দুজনেরই মনে লুকিয়ে থাকবে। রুমে নরম আলো পড়ছিল। আবির ধীরে ধীরে তিশার পাশে বসে তার জামার মধ্যে হাত দিয়ে দিল। তিশা কাঁপতে কাঁপতে চোখে লজ্জা আর রাগের মিশ্রণ নিয়ে বলল, প্লিজ সরো আবির। কিন্তু আবির কোনো কথাই শোনে না। তার চোখে দুষ্ট হাসি আর সে তিশার গলে নরমভাবে চুমু দিচ্ছিল। আবির নরম শান্ত কণ্ঠে, চোখে রহস্যময়তা। আমাকে সরাতে পারবেন না? আবির যখন আবার তিশার ঠোঁট ডুবাতে যাওয়ার জন্য সামনে এগুলো, ঠিক তখনই তিশা চেঁচিয়ে বলল, আমি যাব, সরে যাও, আমি যাব। আবির চোখে দুষ্ট হাসি নিয়ে ধীরে ধীরে তিশার ওপর থেকে সরে গেল। আগে যদি ভালো মেয়ের মতো যেতেন তাহলে এরকম করতাম না। তারপর সে নরম কণ্ঠে যোগ করলো, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। তিশা চুপচাপ ওয়ার্ড্রপের দিকে এগোলো। কপালে ভাঁজ, চোখে রাগ, মিশ্রিত অপ্রকাশিত অনুভূতি নিয়ে এসে একটা সুন্দর ড্রেস বের করলো। তিশা এগুলো না, শাড়ি পরে আসুন। রেগে গেল, ঠোঁট টিপে বলল, শাড়ি? কি বলছো? যা বলছি তাই করেন। তিশা শাড়ি বের করে এসে তাড়াহুড়ো করে বাথরুমের দিকে গেল। তার গায়ের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছিল, চোখে লজ্জা আর রাগের মিশ্রণ, আর হৃদয় তীক্ষ্ণ উত্তেজনায় ধকধক করছিল। তিশা বাথরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে শাড়ি, চোখে অল্প লাজার গম্ভীরতা, হালকা শাড়ির ছন্দময় ঢেউ, সব মিলিয়ে তার উপস্থিতি একদম চোখ ঝলমল করছিল। আবির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, চোখে উচ্ছ্বাস, মুখে তুষ্ট হাসি, আর হৃদয় দৌড়াতে লাগলো। আবির ধীরে ধীরে তিশার দিকে এগিয়ে এসে চোখে অদ্ভুত উচ্ছ্বাস। একদম অসাধারণ লাগছে আপনাকে। তিশা চুপচাপ মনে মনে ভীষণ রেখে লজ্জায় চোখ নামিয়ে রাখলো। তার গাল লাল হয়ে উঠল। আর হঠাৎ হঠাৎ মনে হলো আবিরের চোখে থাকা দুষ্টু হাসি আরো উস্কে দিচ্ছে তার রাগ। তাড়াতাড়ি হালকা পাতলা সেজে নিন। তিশা বাধ্য হয়ে হালকা পাতলা সাজলো, চুলের শেষ অংশে ঠিক করে নিল, চোখে লাশের ছোঁয়া কমিয়ে নিয়েছিল। চলুন এবার আমরা যাই। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো। তিশা ধাপে ধাপে এগোনোর সঙ্গে আবির তার দিকে চোখ রাখলো, যেন প্রতিটি মুহূর্তে তার সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছিল। আবির নিচে নেমে তিশার মাকে হালকা কণ্ঠে হাসি মিশিয়ে বলে, আন্টি, আজকে আমরা আসি। আহা, তুমি আছো? ধন্যবাদ আবির। আর তৃষা, তোকে একদম ঝলমলে লাগছে। তিশা হালকা চোখ মুছে নিল, রাগ আর লজ্জার মিশ্রণে হালকা গম্ভীর। আবির নরম হাসি দিয়ে পাশে থেকে বলল, চলুন, সবাই অপেক্ষা করছে। আবির ধীরে ধীরে তিশাকে বাইকের পেছনে বসিয়ে আবিরদের বাড়ির দিকে রওনা দিল। রাস্তা পেরিয়ে আশেপাশের আলো নিভে আসছিল। বাড়িতে ঢুকতেই আরও দৌড়ে এলো, চোখে উচ্ছ্বাস, মুখে হাসি। আপু, এতক্ষণে আসার সময় হলো এখানে? আবিরের মা, যারা বসেছিলেন সোফায়, তিশাকে দেখে হালকা চোখে উষ্ণতা আর রাগের মিশ্রণ নিয়ে বলেন, তৃষা, তুই আমাদের একদম ভুলে গেছিস। আমি আপনাদের ভুলে যাইনি। যদি ভুলে না যাইতিস তাহলে এতদিনে একবার হলেও আমাদের বাড়িতে আসতিস। না, আসার কারণ তো আপনাদের জানা আছে। এত কথা শুনতে চাই না। একবার যখন আসছিস আর যেতে পারবি না। আরও তখন তিশার হাত ধরে টেনে নিল। আরে, তোমরা সংসারী আলোচনা পরে করবে, আগে আমার জন্মদিনের কেক তো কাটতে হবে নাকি? সবে একসাথে হাসি আর আনন্দের মিশ্রণে কেক কাটার জায়গায় গেল। রুমে রঙিন আলো, বেলুন আর ছোট ছোট সাজসজ্জা, সব মিলিয়ে জন্মদিনের মুহূর্ত যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। তিশা হালকা লজ্জা আর উচ্ছ্বাসের মিশ্রণে দাঁড়িয়ে থাকলো, আর আবির তার পাশে দাঁড়িয়ে দুষ্ট হাসি দিয়ে শুধু চোখে চোখ রাখলো। সেই চোখে লুকানো রোমান্টিক উত্তেজনা আর কৌতূহল যেন পুরো বাড়ির পরিবেশকেই আরো মধুর করে তুলল। কেক কাটা শুরু হলো, হাসি, আনন্দ আর ছোট ছোট খুনসুটি, সব মিলিয়ে জন্মদিনের দিনটি যেন শুধু আরও নয়, বরং আবির আর তিশার জন্য স্মরণীয় হয়ে উঠল। জন্মদিনের পার্টি শেষ, বাড়ি জুড়ে তখনও রঙিন কাগজ, বেলুন আর কেকের গন্ধ ভাসছে। সবাই ধীরে ধীরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তিশা আস্তে আস্তে তার শাড়ির আঁচল গুছিয়ে বলল, আচ্ছা আন্টি, আমি তবে উঠি, অনেক রাত হয়ে গেল। আবিরের মা তৎক্ষণাৎ মুখ শক্ত করে তাকালেন। এত রাতে তোমাকে যেতে দিতে পারি না তৃষা।
তিশা একটু অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। না না, আমাকে যেতেই হবে। আবিরের মা এবার সোজা হয়ে উঠে দাঁড়ালেন, মুখে কঠিন অভিব্যক্তি। কেন, থাকতে কি সমস্যা? তেমন কিছু না, আমি থাকতে পারবো না আন্টি। তুমি বলতে ভুলে যাচ্ছ যে তুমি এই বাড়ির বউ। বউ হয়ে এত রাত্রে বাড়ির বাইরে যাওয়া তোমার একদমই উচিত নয়। তাড়াতাড়ি আবিরের সাথে ঘরে যাও। তিশা আবার ফেটে পড়ল, কণ্ঠে রাগ, চোখে অশ্রু চিকচিক করছে। আন্টি, আমি আবিরকে মানি না। আপনারা জানেন আমাদের বিয়েটা একটা পরিস্থিতির কারণে হয়েছিল। আমি ওকে স্বামী হিসেবে কখনোই মেনে নেইনি। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, অনেকদিন তোমাকে সময় দেওয়া হয়েছে, তুমি নিজেকে শুধরে নাওনি, কিন্তু এবার আর না। এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবে। কথার শেষে তার চোখে অদ্ভুত দৃঢ়তা, যেন সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি এবার রাগ ভরা চোখে আবিরের দিকে ফিরলেন। আবির, তোর বউকে নিয়ে ঘরে যা। তিশা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, যেন পা মাটি ছেড়ে দিচ্ছে। ঠিক তখনই আবির এগিয়ে এসে তার হাতটা দৃঢ়ভাবে ধরে ফেল। তিশা চমকে উঠল, হাত ছাড়াতে চেষ্টা করলো। ছাড়ো আমাকে আবির, আমি বলেছি আমি থাকতে চাই না। কিন্তু আবির এবার মুখে রহস্যময় হাসি নিয়ে তার হাত আরো শক্ত করে ধরল। মা যখন বলেছেন তখন আর আমার কিছু বলার নাই। এখন তোমাকে ঘরে যেতেই হবে ম্যাডাম। তিশার চোখে ক্ষোভ, রাগ, অভিমান সব একসঙ্গে জমে উঠল, কিন্তু আবির একটুও ছাড় দিল না। টেনে দৃঢ় পদক্ষেপে সে তিশাকে নিয়ে তাদের ঘরের দিকে চলে গেল। চারপাশে তখন সবার দৃষ্টি। আরও মুচকি হেসে ভাই বোনের ঝগড়াটাকে মজার দৃশ্য হিসেবে উপভোগ করছিল। তিশা কিন্তু ভিতর ভিতর অস্থির, আর আবিরের চোখে তখনও সে রহস্যময় দুষ্ট ঝিলিক, যেন কিছু একটা ঘটতে চলেছে। আবির তিশার হাত শক্ত করে ধরে ঘরে ঢুকলো। ঘরে প্রবেশ করার পর দরজাটা ভেতর থেকে আটকে দিল। দরজায় তালার শব্দে তিশা চমকে উঠল। কি হলো, দরজা আটকাচ্ছ কেন? কেন, দরজা খুলে কি শোয়ার শখ হয়েছে নাকি? তিশার বুক কেঁপে উঠল, কণ্ঠ কাঁপা, চোখে ভয় আর রাগ মিশ্রিত দৃষ্টি। আবির, আমি তোমাকে বারবার বলছি আমি তোমার সাথে থাকতে চাই না। কিন্তু আমি তো চাই, আমি চাই আপনার সাথে থাকতে। তিশা হতভম্ব হয়ে গেল। মনে হলো আবিরের চোখে দৃষ্টি যেন আজ একেবারেই অন্যরকম, অদ্ভুত দৃঢ়, অদ্ভুত রহস্যময়। তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা পরিস্থিতিতে পড়েই হয়েছিল, যেখানে আমাদের কারোরই মত ছিল না। সেটা অনেক আগের কথা তৃষা। আমি সেই পরিস্থিতিকে ধীরে ধীরে মেনে নিয়েছি। তোমাকে মেনে নিয়েছি আমার বউ হিসেবে, কিন্তু তুমি মানতে পারোনি। সেটা তোমার ব্যর্থতা। 1 বছর হয়ে গেল, তবু তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। তিশার বুক ধরফর করছে, ঠোঁট কাঁপছে। সে ধীরে ধীরে সরে যেতে লাগলো বিছানার কোণের দিকে। কি করবে তুমি? আবি দুষ্টু হেসে এগিয়ে এসে তিশাকে দেওয়ালে ঠেসে ধরে বলে, আর কি করব বলুন তো? যা সব স্বামী স্ত্রী করে তাই করব। আজ আমাদের বাসর হবে তৃষা। তিশার চোখ বড় হয়ে গেল, গলায় কাঁপুনি, তার শরীর ভয়ে কেঁপে উঠল। না আবির, আমি চাই না। আবি নিজের স্বরে তার মুখের খুব কাছে এসে বলে, অনেক দিন সময় দিয়েছি তোমাকে। ভেবেছি হয়তো একদিন তুমি নিজে থেকে আসবে আমার কাছে, কিন্তু তুমি কখনোই এলে না। আমি একজন পুরুষ তৃষা, আমারও চাহিদা আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আমারও আছে। আর বউকে কাছে পাওয়া এটা কোনো অপরাধ নয়, এটা আমার অধিকার। আবিরের কণ্ঠে এমন এক দৃঢ়তা, এমন এক তীব্র আবেগ ছিল যা শুনে তৃষা বুকের ভেতরটা ঝড়ের মতো কেঁপে উঠল। সে জানত আবিরকে আজ থামানো মুশকিল। ভয়ের সঙ্গে মিশে গেল এক অজানা অস্থিরতা, এক অচেনা অনুভূতি। তৃষা ভয়ে সরে যেতে চাইল। আবির প্লিজ, ভয় লাগছে আমার। আবির সরো প্লিজ। কিন্তু আবির এক চুলো থামল না। সে তিশার গলা পেয়ে ধীরে ধীরে নেমে গিয়ে কিস করতে লাগলো। তিশা কেঁপে উঠল, হাত দিয়ে ঠেকাতে চাইল, কিন্তু আবির তার হাত নিজের হাতে জড়িয়ে নিল। আজ আমি তোমার কোনো কিছু শুনবো না। আজ শুধু তোমাকে ভালোবাসবো। তুমি বুঝবেই কতটা তোমাকে চাই আমি। আবিরের কণ্ঠে কাঁপন, চোখে গভীর ভালোবাসার ঝড়। তিশা অস্থির হয়ে চোখ বন্ধ করে ফেল। আবির তার ঠোঁটে নিজের ঠোঁট রাখতেই তিশার বুক কেঁপে উঠল, নিঃশ্বাস গিয়ে আটকে গেল। শাড়ি ভাত সরিয়ে আবির হাত আলতো করে তার কোমরে ছুঁয়ে গেল। তিশা কাঁপতে কাঁপতে বলল, আবির প্লিজ, ভয়। আবির কানে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, না তৃষা, আজ সরবো না। তুমি আমার, শুধু আমার।
তারপর আরও জোরে জড়িয়ে নিল তিশাকে, যেন সারা জীবনের জন্য তাকে নিজের করে নেবে আজ রাতেই। আবির ধীরে ধীরে তিশার গাল ছুঁয়ে তার ঠোঁটে নরম চুমু রাখলো। তিশা হঠাৎ কেঁপে উঠল, বুকের ভেতর যেন বজ্রপাত হলো। কাপা কাপা গলায় ফিস ফিস করে বলল, ভয় লাগছে আমার, সময় দাও আমাকে। আবির তার কপালের ওপর ঠোঁট ছুঁয়ে দিল, মৃদু হাসলো, কণ্ঠস্বর যেন অদ্ভুত কোমল, অথচ পুরুষোষিত দৃঢ়তায় ভরা। ভয় পেও না জান, আমি তোমাকে কোনো কষ্ট দেব না, ব্যথা দেব না, শুধু ভালোবাসবো। তিশার হাত নিজের হাতে শক্ত করে ধরে রাখলো সে, যেন তাকে আশ্বস্ত করছে। তারপর ধীরে ধীরে তিশার চোখ, গাল, নাক প্রতিটি কোণে আলতো চুমু দিয়ে গেল। তিশা ভয়ে শিউরে উঠছিল ঠিকই, কিন্তু আবিরের কণ্ঠ আর তার কোমল স্পর্শে একটা অদ্ভুত নিরাপত্তাবোধ জেগে উঠছিল তার ভেতরে। আবির তিশার গলায় মুখ ডুবিয়ে বলল, তুমি জানো না তৃষা, কতদিন ধরে আমি তোমার জন্য পাগল হয়ে আছি। প্রতিদিন প্রতি রাত শুধু তোমাকেই চেয়েছি। শাড়ির ভাঁজের ফাঁক দিয়ে আবিরের আঙ্গুল আলতো করে তার কোমরে ছুঁয়ে গেল। তিশা নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে ফেলল, শরীরটা কেঁপে উঠল তার। আবির প্লিজ। বলতে গেলে সে, কিন্তু আবির ঠোঁটের উপর ঠোঁট রেখে তার সব কথা থামিয়ে দিল। চুমুর ভেতরেই ফিস ফিস করে বলল, আজ কোনো কিছু শুনবো না, তুমি শুধু আমার। আজ তোমাকে আমি ভালোবাসবো নিজের মতো করে। তিশার বুক ওঠানামা করতে লাগলো দ্রুত। আবির তার কাঁধ পেয়ে নামতে নামতে বুকের কাছে আস্তে আস্তে চুমু এঁকে দিল। তিশা কেঁপে উঠল, ঠোঁট কামড়ে চোখ বুজে ফেলল। আবির ধীরে ধীরে তাকে আরও জড়িয়ে ধরল, তার শরীরকে আলতো করে বুকে ভরিয়ে নিল। এই প্রথম তিশা অনুভব করলো আবির ভালোবাসা শুধু জেদে না, ভেতরে গভীর টান আছে, অদ্ভুত এক অধিকার আছে। আর আবির যেন শপথ নিয়েছে আজ রাতে সেই ভালোবাসায় তিশাকে ভাসিয়ে নেবে। আবির তিশার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। তিশা কাঁপছিল, ঠোঁট কামড়ে যেন নিজের ভয়টা লুকাতে চাইছিল। আবির আস্তে করে তার চুলের গোছা কানে সরিয়ে দিয়ে কানে কানে বলল, জান, ভয় পেলে আমি থেমে যাব, কিন্তু আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে শুধু আদর করতে চাই, ভালোবাসতে চাই। আবির আমি পারবো না, আমার খুব ভয় করছে। আবির তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, ধীরে ধীরে তার গাল থেকে নামতে নামতে আবার ঠোঁটে এসে চুমু খেলো। এবার আগের মতো জোর করে নয়, বরং নরম, কোমল আর দীর্ঘ এক চুমু। তিশা চোখ বুজে নিল, বুকের ভেতর ঢেউ খেলে গেল। আবির তার দুহাত তিশার কোমরে রেখে তাকে কাছে টেনে নিল, শাড়ির ভাঁজের ভেতর দিয়ে আলতো করে হাত ছুঁয়ে দিল। তিশার শ্বাস ভারী হয়ে এলো, সে চোখ বুজে ফিস ফিস করে বলল, প্লিজ থামো। কিন্তু তার গলায় প্রতিবাদের চেয়ে অদ্ভুত এক কাঁপুনি, এক অজানা অনুভূতি ভর করছিল। আবির সেই কাঁপুনিকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আজ আর থামতে পারবো না তৃষা, আমি তোমার স্বামী, তোমাকে ভালোবাসা আমার অধিকার। আমি শুধু চাই তুমি আমার হয়ে যাও পুরোটা। তারপর ধীরে ধীরে সে তিশার গলায়, কাঁধে, বুকে একের পর এক নরম চুমু এঁকে দিতে লাগলো। তিশা কেঁপে উঠছিল, দুহাত দিয়ে আবিরকে ঠেলে দূরে সরাতে চাইছিল, আবার ঠিক সেই মুহূর্তেই হাতের শক্তি হারিয়ে ফেলছিল। আবির তাকে শক্ত করে জড়িয়ে নিয়ে ফিস ফিস করে বলল, আমি তোমাকে আঘাত করব না, শুধু আমার ভালোবাসাটা বুঝতে দাও তৃষা। আবির প্রতিটা স্পর্শে, প্রতিটা চুমুতে তিশার শরীর শিহরিত হয়ে উঠছিল। ভেতরে ভয় আর লজ্জা থাকলেও কোথাও যেন অদ্ভুত এক টান কাজ করছিল। আবির তাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল, তার উপর ঝুঁকে গিয়ে ঠোঁটে আরেকটা গভীর চুমু খেলো। রাতের নীরবতায় তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল, কোমল, উষ্ণ আর ভালোবাসায় মোড়া। ভোরের আলো জানালা পেয়ে ঘরে ঢুকে পড়েছে। তিশা ধীরে ধীরে চোখ মেলল, তার শরীর এখনো অবসন্ন, গায়ে আবিরের উষ্ণতার ছোঁয়া লেগে আছে। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল আবির মাথার কাছে আদর্শ অবস্থায় তাকে নির্ভুল দৃষ্টিতে দেখছে, চোখে দুষ্ট এক রহস্যময় হাসি। তিশা সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, গাল রাঙ্গা হয়ে উঠেছে। আবির মুচকি হেসে বলল, কি ব্যাপার, লজ্জা পাচ্ছ নাকি? বেশি কথা বলো না বেয়াদব। আবির হেসে আরও কাছে ঝুঁকে ফিস ফিস করে বলল, এটা কিন্তু তোমার অফিস না বউ, এখানে আমি তোমার স্বামী, তাই এখানে আমার সাথে স্বামীর মতো আচরণ করতে হবে, বুঝছো? আহাম্মক, বাজে বকছো কেন? আমি কিন্তু সিরিয়াস। আর একটা কথা মনে রেখো, তুমি যত রাগ করবে আমি তত বেশি আদর করব। তিশা চাদর টেনে মুখ ঢাকতে চাইল। চুপ করো, আর একটা শব্দ করো না। আবির দুষ্ট হেসে বিছানার পাশে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা কথা বলো, এখন কি করবে? জামা কাপড় তো নেই তোমার কাছে। হ্যাঁ সেটা তো ঠিক,
আমি কি পরবো এখন? ব্যাস এইটা নিয়েই চিন্তা। তুমি আগে ওয়াশরুমে যাও, আমি এখনই মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসি। তুমি মায়ের কাছে গিয়ে আমার জন্য শাড়ি চাইবে? হ্যাঁ অবশ্যই। এখন থেকে তুমি এই বাড়ির বউ। বউয়ের জন্য কিছু আনতে কারো কাছে অনুমতি লাগে না। তিশা হঠাৎ মুখ নামিয়ে ফেল, ঠোঁটে হালকা একটা কাঁপুনি, গাল গরম। লজ্জে সে আর কিছু বলল না, আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আবির তার দিকে তাকিয়ে মুচকি হেসে ফিস ফিস করে বলল, যতই না মানো তুমি যে আমার বউ, এটা প্রমাণ করার জন্য আমার কাছে হাজার উপায় আছে। আবির নিচে নেমে এলো। বসা ঘরে আবিরের মা তখনও সকালের চা খাচ্ছিলেন। আবির একটু দ্বিধা নিয়ে বলল, মা একটা কথা বলি। মা অবাক হয়ে তাকালেন। কি হয়েছে রে, এমন গম্ভীর মুখ কেন? আসলে তৃষার পরার কোনো জামা কাপড় নেই, তুমি তোমার একটা শাড়ি দাও না মা। আলমারিতে অনেক শাড়ি আছে, যেটা পছন্দ হয় নিয়ে যা। বৌমার জন্য তোর নিজের পছন্দই নেই, আমি কিছু বলবো না। আবির চোখে একটু উজ্জ্বলতা নিয়ে মায়ের ঘরে ঢুকলো। আলমারির দরজা খুলে একটার পর একটা শাড়ি বের করতে লাগলো। হালকা গোলাপি, নীল আর শেষে একটা হালকা লাল রঙের সিল্ক শাড়ি তার চোখে আটকে গেল। নিজের মনে হাসলো। এইটাতেই একদম রাজকন্যার মতো লাগবে। শাড়িটা ভাঁজ করে সাবধানে হাতে নিয়ে উপরে চলে এলো। রুমে ঢুকে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে বলল, তৃষা দরজা খুলো। ভেতর থেকে তৃষার কণ্ঠ একটু ভেজা গলায়। কি হয়েছে আবার? তোমার জন্য রাজকন্যার পোশাক নিয়ে এসেছি। ধীরে ধীরে দরজা খুলল তৃষা। ভেতর থেকে স্নান করা চুলের ফোঁটা গড়িয়ে পড়ছে কাঁধে। আবির চোখ মুহূর্তের জন্য থেমে গেল তার উপর, তারপর নিজেকে সামলে বলল, নাও, মার আলমারি থেকে বেছে এনেছি, আশা করি আমার পছন্দ খারাপ না। তৃষা শাড়িটা হাতে নিয়ে তাকালো, চোখে হালকা বিস্ময়, গলায় কাঁপুনি। তোমার পছন্দ সত্যি খারাপ না, কিন্তু এসব পড়তে হবে না আবির। আমি যা করি মন থেকে করি। এবার তাড়াতাড়ি রেডি হও, না হলে মা ভাববে আমি আবার ঘরে কিছু প্ল্যান করছি। তোমার মুখটা একদম সহ্য হয় না। সহ্য না হলেও এখন থেকে প্রতিদিন এই মুখই দেখতে হবে মিসেস আবির। তৃষা কিছু না বলে দরজা বন্ধ করে দিল। আবির বাইরে দাঁড়িয়ে রইল, ঠোঁটে সেই একই রহস্যময় হাসি, যেন লজ্জার আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক মধুর বন্ধন। তৃষা ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এলো। ভেজা চুল কাঁধে ঝুলে আছে, কপালের পাশে কয়েকটা চুল লেগে আছে জলের ফোঁটায়। গায়ে লালচে গোলাপি রঙের সিল্ক শাড়ি যেন ভোরের সূর্যের মতো ঝলমল করছে। আবির হালকা শব্দ শুনে ঘুরে তাকাতে চোখ থেমে গেল তৃষার উপর। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার দৃষ্টি এমনভাবে আটকে গেল যে তৃষা একটু অস্বস্তিতে পড়ে গেল। ধীরে বলল, এমনভাবে তাকিয়েছো কেন? কারণ এই প্রথমবার মনে হলো আমি সত্যি ভাগ্যবান, আপনি এত সুন্দর হতে পারেন সেটা আগে বুঝিনি। বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা আচ্ছা, আপনি একটু বসুন, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। তৃষা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। বড় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো, চোখে একটু লজ্জা, ঠোঁটে হালকা হাসি। তার নিজের মনেও যেন কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সে নিজেকে বোঝাতে পারছে না ঠিক কি সেটা। ওদিকে আবির বাথরুমে ঢুকে গেল। পানির শব্দ আর ঘরের নরম আলো সব মিলিয়ে পরিবেশটা যেন অন্যরকম লাগছে। প্রায় 10 মিনিট পরে আবির বেরিয়ে এলো। চুল ভেজা, গায়ে সাদা শার্ট, হাতার বোতাম খোলা, মুখে সেই চেনা দুষ্টু হাসি। তৃষা মুখ ফেরালো, কিন্তু আবির একদম কাছে গিয়ে বলল, এখন ঠিক হয়েছে, রাজকন্যার সঙ্গে মানাবে এমন রাজপুত্র তো হতে হবে, তাই না? তোমার এসব কথা না বললেই পারতে। কিন্তু চুপ থাকলে তো আপনার হাসিটা মিস করতাম। তৃষা কিছু না বলে বাইরে চলে গেল। আবির পেছন পেছন নিচে নামলো। ড্রয়িং রুমে আরু তখন কেকের বাক্স সাজাচ্ছিল। ওদের দুজনকে একসাথে দেখে আরু হা করে তাকিয়ে বলল, ও মা, তোমাদের দুজনকে আজ মনে হচ্ছে রাজপুত্র আর রাজকন্যা একসাথে নামছে কোনো সিনেমা থেকে। তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেল, আর আবির দুষ্টু হেসে বলল, বলেছিলাম না আপনার বউকে দেখে চোখ সরিয়ে দেখতে পারবে না। ঠিক তখনই আবির মা এগিয়ে এলেন, চোখে তৃপ্তি আর মুখে হাসি নিয়ে বলেন, আহা, তোমরা দুজনকে একসাথে দেখলে মনে হয় ঘরটা আলোকিত হয়ে গেছে। এইভাবে তো সংসার মানায়। তৃষা কিছু বলতে পারল না। মায়ের কথায় তার মুখের কোণ লজ্জার ছায়া, চোখের ভেতরে অজানা ঝিলিক। আবির ধীরে পাশে গিয়ে বলল, শুনলেন তো,
মা ও এখন আমাদের জুটি হিসেবে মেনে নিলেন। এখন চুপ করবে? আপনি যত রাগ করেন ততই আপনাকে ভালো লাগে। ভাইয়া প্লিজ, এখন তো অন্তত সিনেমার মতো সংলাপ দিও না। সবে হেসে উঠল আর ঘরটা ভরে গেল এক অজানা উষ্ণতায়, যেখানে রাগ, লজ্জা, ভালোবাসা আর সম্পর্কের বন্ধন একসাথে মিশে তৈরি করছিল এক নতুন সকাল। সকালটা যেন অন্যদিনের চেয়ে অনেক শান্ত। আকাশে রোদ উঠেছে, বাতাসে একটা হালকা স্নিগ্ধতা। তিশা নরম করে ওড়না ঠিক করতে করতে টেবিলের পাশে বসে আছে। আবির মা টেবিল সাজাচ্ছেন, পাশে আরও ব্যস্ত চা ঢালছে। খাওয়া দাওয়া শেষ হতে তিশা ধীরে গলা নামিয়ে বলল, আন্টি, আমি এবার অফিসে যাব। আজ একটা জরুরি মিটিং আছে। অফিস করবে খুব ভালো কথা মা, কিন্তু একটা কথা মনে রাখিস, অফিস যেমন জরুরি সংসারও তেমন জরুরি। অফিসের কাজ করবি কিন্তু ঘরটাও মন দিয়ে সামলাস। আমি চেষ্টা করব আন্টি। এখন আমি আর তোর আন্টি নই, তোর বাবার কলিগের স্ত্রীও নই, এখন আমি তোর শাশুড়ি, মানে তুই আমার বৌমা। তাই এখন থেকে আমায় মা বলেই ডাকবি, শুনছিস? তিশা মুহূর্তেই থমকে গেল, ঠোঁট শুকিয়ে গেল যেন। সে আস্তে মাথা নিচু করে বলল, আচ্ছা মা, ঠিক আছে, চেষ্টা করব। আবির পাশে বসে মুখে এক চিলতে হাসি টেনে বলল, শুধু চেষ্টা না, অভ্যাস করে ফেলো বউ। তোমাকে কে কথা বলতে বললো? আমার বউকে কেউ মা ডাকতে বলছে, আমি তো একটু গর্ব করতেই পারি। তিশা মুখ ঘুরিয়ে নিল আর আবির মা হেসে বললেন, ঠিক আছে, তোরা এখন যা। আবির, তুই বৌমাকে নিয়ে অফিসে যাবি, আবার একসাথেই নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা একসাথেই যাব। আহা, এখন তো একসাথে যাওয়া শুরু, পরে একসাথে ফেরার গল্প শুনবো। গল্প তো প্রতিদিনই হবে, তবে সেটা শুধু আমার বউ আর আমার। তিশা তখন ব্যাগ গুছিয়ে নিচ্ছিল, মুখে রাগ দেখাচ্ছিল, কিন্তু সেটা ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা চোখ এড়ালো না আবিরের। চলো, দেরি হয়ে যাবে। উনি মানে আমার ম্যানেজার, তাই ওনার আদেশ অমান্য করা যাবে না। বাড়ি থেকে বেরিয়ে দুজন যখন একসাথে গাড়িতে উঠল, বাতাসে এক অজানা শান্তি মিশে গেল। তিশা জানালার দিকে তাকিয়ে রইল আর আবির তার পাশ থেকে চুপি চুপি তাকালো। মনে মনে ভাবল, যে রাগী ম্যাডামকে একদিন ভয় পেতাম, আজ সেই আমার জীবন, আমার সংসার। এই ছেলেটা এত আদুরে আর বেয়াদব কেন? তবু ওর উপস্থিতিতে মনটা কেমন শান্ত লাগে। বাইক এগিয়ে চলো অফিসের পথে। নতুন একটা সকাল, নতুন সম্পর্কের এক কোমল সূচনা নিয়ে। সকালটা যেন আজ অন্যরকম। অফিসের সামনে বাইক এসে থামতে সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। এক মুহূর্ত পর নেমে এলো তিশা, তার মুখ গম্ভীর, পরিপাটি সাজ আর চোখে মুখে সেই আগের মতোই রাগী ভাবটা জলজল করছে। কিন্তু সবাই থমকে গেল যখন পরের মুহূর্তে আবির নামলো, শান্ত, আত্মবিশ্বাসী হাসি মুখে। অফিসের মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস শুরু করলো, আরে আজ ম্যাডামের সঙ্গে আবির এসেছে নাকি? এ কেমন ব্যাপার, দুজন একসাথে? তিশা কাউকে কোনো পাত্তা না দিয়ে সোজা নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। তার হাই হিলের আওয়াজ যেন পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ল। আবির পেছনে হালকা হেসে চলল, যেন কিছুই হয়নি। নিজের ডেস্কে বসে সে একটা দীর্ঘশ্বাস ফেল। তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ, কি ভাই, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আবির মাথা ঘুরিয়ে দেখল তার পুরনো সহকর্মী শাওন দাঁড়িয়ে আছে, হাতে কফির কাপ, মুখে কটাক্ষ ভরা হাসি। আবির হেসে বলল, কেন বলো তো ভাই, কি হয়েছে? প্রতিদিন দেখি তুমি লেট করো, আর বস মানে আমাদের ম্যাডাম তোমার উপর চড়াও হন। আজ আবার দেখছি সেই ম্যাডামের সাথেই তুমি একসাথে অফিসে ঢুকছো। ব্যাপারটা কি বলো তো, সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আবির কফির কাপ হাতে নিয়ে আরামে হেলান দিয়ে বলল, ঘটনা বড়ই রহস্যময় ভাই, এই রহস্যের গল্প অন্য একদিন বলবো। শাওন কফি চুমুক দিতে দিতে বলল, না না ভাই, আজ না শুনলে ঘুম হবে না। তুমি কি বসের সঙ্গে বন্ধুত্ব জমিয়েছ নাকি? বসের সঙ্গে বন্ধুত্ব তো আগেই ছিল, এখন একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। মানে এখন উনি শুধু আমার ম্যাডাম না, আমার সংসারেরও বস। শাওন মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালো। কি বললে ভাই, সত্যি তোমার আর তিশা ম্যামের বিয়ে হয়েছে? অফিসে ম্যাডাম আর ঘরে বউ, এখন বুঝলে কাহিনী? ভাই তুমি তো ইতিহাস গড়েছ। আমাদের রাগী ম্যাডামকে বিয়ে করা মানে বিশাল সাহস লাগে। ভালোবাসা যদি সত্যি হয়
রাগও মিষ্টি লাগে ভাই। শাওন নিজের কফি নামিয়ে রেখে বলল। ওরা দুজনই হেসে উঠল। কিছুক্ষণের মধ্যেই ফ্লোরের সবাই খবরটা পেয়ে গেল, কেউ অবাক কেউ অবিশ্বাসে চুপচাপ। তৃষা কেবিনের ভেতর থেকে বেরিয়ে এলেন ফাইল হাতে নিয়ে। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। চোখের কোণায় হালকা হাসি নিয়ে সে বলল, আবির, প্রজেক্টের রিপোর্ট রেডি আছে তো? হ্যাঁ ম্যাম। মানে তৃষা ম্যাম, সব রেডি। অফিসে আমি শুধু ম্যাম, বুঝেছো? জি ম্যাম, অফিসে আপনি ম্যামই থাকবেন, ঘরে আপনি আমার জীবন। চারপাশে স্টাফরা হাসি চাপতে না পেরে নিচের দিকে তাকিয়ে রইল। তৃষা লজ্জায় মুখ ফিরিয়ে নিজের কেবিনে ফিরে গেল। আবির মাথা চুলকে নিজের জায়গায় বসে পড়ল। শাওন পাশে এসে বলল, ভাই, তুমি তো অফিসের রোমান্সের নতুন ডেফিনেশন বানিয়ে ফেললে। ভাই, এখন থেকে সাবধান থাকো, আমি বসের স্বামী, মানে বস অব দ্য বস। শাওন হেসে গড়িয়ে পড়ল। আর পুরো অফিসে বাতাসে আজ যেন হাসির গন্ধ আর মিষ্টি প্রেমে রেশ ভাসতে লাগলো। সকালটা আজ অস্বাভাবিকভাবে ব্যস্ত। অফিসের করিডোরে কড়াকড়ি শৃঙ্খলা। সবাই জানে আজ বড় বস নিজেই আসবেন। কনফারেন্স রুমে সাজানো বড় স্ক্রিন, ফাইলের স্তূপ, ল্যাপটপ অন, আর কর্পোরেট হাওয়ার এক ধরনের চাপা উত্তেজনা ভাসছে। তৃষা নিজের ডেস্কে বসে শেষবারের মতো প্রেজেন্টেশনটা ঠিকঠাক করে নিল। কফির কাপটা ঠোঁটে নিতে গিয়েও থেমে গেল সে, কারণ দরজার দিক থেকে ভেসে এলো একটা ভারী কণ্ঠ। সবাই মিটিং রুমে আসুন এখনই। সবাই ফাইল, নোটবুক, ল্যাপটপ হাতে নিয়ে ছুটে গেল মিটিং রুমের দিকে। তৃষা শান্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলো। বস ইতিমধ্যে চেয়ারে বসে আছেন, গম্ভীর মুখে টেবিলে আঙ্গুল ঠুকছেন। আবিরও রুমের এক কোণে চুপচাপ বসে আছে, চোখে অদ্ভুত এক গর্বের ঝিলিক, কারণ তার স্ত্রী আজ অফিসে প্রেজেন্টেশন দেবে। বস বললেন, মিস তৃষা, আপনি শুরু করুন, আমরা সবাই আপনার প্রজেক্ট প্ল্যান শুনতে চাই। তৃষা আত্মবিশ্বাসী কণ্ঠে উঠে দাঁড়ালো, চোখের কোণে এক চিলতে হাসি নিয়ে প্রজেক্টর স্লাইড অন করলো। রুমের আলো মিলান হয়ে গেল। প্রজেক্টর স্ক্রিনে ভেসে উঠল তার কাজের পরিকল্পনা। সে বলতে শুরু করলো, স্যার, এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী পার্টনারশিপ গড়ে তোলা। এই জন্য আমরা 3 ধাপে কাজটা ভাগ করেছি। প্রথমত রিসার্চ, দ্বিতীয়ত ডেভেলপমেন্ট, আর তৃতীয়ত এক্সিকিউশন। তার কণ্ঠে আত্মবিশ্বাসের ছোঁয়া, চোখে দৃঢ়তা। অফিসের সবার দৃষ্টি যেন স্থির হয়ে গেল তার দিকে। এমনকি বড় বসও অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই মেয়েটি শুধু দায়িত্ববান না, নিজের কাজে নিবেদিত। প্রেজেন্টেশন শেষ হলে রুমে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা। তারপরই করতালির শব্দে গম গম করে উঠল কনফারেন্স রুম। বস মাথা নেড়ে সন্তুষ্টির ভঙ্গিতে বলল, অসাধারণ কাজ মিস তৃষা, আমি সত্যি মুগ্ধ। থ্যাংক ইউ স্যার। মিটিং শেষ, সবাই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। আবিরও বেরিয়ে গেল, কিন্তু বস বলেন, মিস তৃষা, একটু সময় দিতে পারবেন? জি স্যার, নিশ্চয়ই। সবাই চলে গেল রুমে, শুধু দুজন মানুষ, তৃষা আর তার বস। বস কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কফির কাপটা পাশে রেখে বলেন, আসলে আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছি, জানি না বলা উচিত হবে কিনা। কোনো ব্যাপার না স্যার, আপনি যা মন চায় তাই বলতে পারেন। আসলে আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এখন ওর জন্য ভালো একটা পাত্রী খুঁজছি। আমি অনেক মেয়েকে দেখেছি, কিন্তু আমার চোখে তুমি আলাদা। তোমার ব্যবহার, কাজের প্রতি নিষ্ঠা, সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। তাই ভাবছিলাম, তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে? তৃষা যেন মুহূর্তে জমে গেল, চোখ বড় বড় হয়ে গেল, তার কণ্ঠটা কেঁপে উঠল। কি বলতে চাইছেন আপনি স্যার? আপনি কি সত্যিই বলছেন? হ্যাঁ তৃষা, আমি পুরোপুরি সিরিয়াস। তুমি আমার ছেলের জন্য একদম পারফেক্ট। তৃষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, স্যার, আপনি ভুল ভাবছেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন মা, কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নয় স্যার, আসলে আমি ম্যারিড। বস হঠাৎ থেমে গেলেন, মুখের ভাব পাল্টে গেল। কি বললে তুমি? তুমি ম্যারিড? জি স্যার, আমার বিয়ে হয়েছিল কিছু পরিস্থিতির কারণে, কেউ জানে না, অফিসেও না, কিন্তু যেইভাবেই হোক বিয়েটা হয়েছে। রুমে নীরবতা নেমে এলো। বস কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তৃষার দিকে, তারপর মৃদু স্বরে বললেন, ও, আমি সত্যি দুঃখিত তৃষা, আমি না জেনে এমন কথা বলে ফেলেছি। তোমার উপর কোনো চাপ দিতে চাইনি। না স্যার, এতে দুঃখের কিছু নেই, আপনি জানতেন না, সেটা স্বাভাবিক। বস হালকা হাসলেন, কিন্তু চোখে খানিকটা বিস্ময়ের ছাপ রেখে বললেন, তুমি সত্যি এক অসাধারণ মেয়ে তৃষা। তোমার কাজের প্রতি তোমার সম্মান আমার আরো বেড়ে গেল। যাক, এবার যাও,
আর হ্যাঁ, অফিসেই ব্যাপারটা আমাদের মধ্যেই থাক। অবশ্যই স্যার। বাইরে বেরিয়ে আসার পর তিশার বুকের ভেতর ধকধক করছিল, কারণ করিডোরে অন্য প্রান্তে দাঁড়িয়ে আবির নিঃশব্দে তাকিয়েছিল তিশার দিকে। একটা হালকা হাসি মুখে, চোখে গর্ব আর অদ্ভুত শান্তি, যেন বলছে, তুমি যতই লুকাও আমি জানি তুমি আমার, শুধু আমারই। দিনভর কাজের চাপ শেষে অফিসে ক্লান্ত পরিবেশ, সবে একে একে বেরিয়ে যাচ্ছে। লিফটের সামনে এক কোণে দাঁড়িয়ে আছে তিশা, চোখে হালকা ক্লান্তি, মুখে নীরবতা। আজকের দিনটা তার জন্য একটু অন্যরকম ছিল, বছর সেই কথাগুলো এখনো কানে বাজছে। তুমি আমার ছেলের জন্য একদম পারফেক্ট পাত্রী। কথাটা নির্দেশ ছিল, কিন্তু তার বুকের ভেতর কেমন অদ্ভুত এক অস্থিরতা তৈরি করেছে। অফিসের গেট পেরোতেই সামনে দাঁড়িয়ে থাকা এক পরিচিত দৃশ্য, কালো জ্যাকেট, হাতে বাইকের হেলমেট, ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি। আবি তিশাকে দেখেই সে বলল, উঠো ম্যাডাম, আজ হেঁটে বাসায় ফিরবে নাকি? তিশা কোনো কথা না বলে নিঃশব্দে বাইকের পেছনে বসে পড়ল। আবির একটু কপাল কুঁচকাল, ইঞ্জিন স্টার্ট দিতে দিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজ মুখে তালা মেরে বসে আছো, রাগ করেছো নাকি? তোমার এত কিছু জানা লাগবে না। আহা, আমি না জানলে কে জানবে? বলো তো, আমি তোমার স্বামী, তোমার ভালো লাগা খারাপ লাগা সব জানার অধিকার আমারই আছে। তিশা মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল চুপচাপ। হাওয়াই তার চুল উড়ে এসে আবিরের কাঁধে লাগলো। আবির এক মুহূর্তে তাকিয়ে থাকলো, তারপর মৃদু স্বরে বলল, দেখো, কথা না বললে কিন্তু আমি তোমাকে জোর করে হাসাবো, তখন আবার বলবে আমি বেয়াদব। তুমি সব সময় সিরিয়াস ব্যাপারকে মজা বানাও, এটা আমি একদম পছন্দ করি না। আর আমি পছন্দ করি তোমার এই মুখ ভার করা চেহারাটা। জানো কেন? কারণ এটা দেখলে বুঝতে পারি আমার বউ রাগ করেছে, মানে এখন ওকে একটু ভালোবাসা দিয়ে শান্ত করতে হবে। মাথা খেও না আবির, গাড়ি চালাও। উফ, কেমন করে জানো? তুমি রেগে গেলে আমি ভীষণ ভালোবাসি তোমাকে দেখতে। তোমার চোখ দুটো তখন যেন একদম আলাদা রঙে জ্বলে ওঠে। কথা না বললে কি মরবে তুমি? তোমার মুখ থেকে কথাটা শুনলেই মনে হয় বেঁচে আছি। তিশা ঠোঁট কামড়ে ফেলল, কিন্তু মুখ ঘুরিয়ে নিল। বাইকটা চলছে শহরের ব্যস্ত রাস্তায়, হালকা সন্ধ্যার আলো, বাতাসে গন্ধ, রাস্তার দুপাশে জ্বলে উঠছে লাইট। আবির মাঝে মাঝে পেছনে তাকিয়ে তিশার চুল ঠিক করে দিচ্ছে, যেন অজান্তে যত্নটা বেরিয়ে আসছে। একটু পর সে বলল, জানো, আজ সারাদিন তোমাকে একটু অন্যরকম লাগছে, শান্ত নরম ভাবনায় হারিয়ে থাকা একটা মেয়ে। কিছু হয়েছে কি? তিশা চুপ করে রইল, কিছু বলল না। মনে মনে সে নিজেই যুদ্ধ করছে। আজকের কথাটা কি আবিরকে বলা উচিত? বছর সেই প্রস্তাব শুনে তার মনে যে অদ্ভুত অপরাধবোধ তৈরি হয়েছে, সেটা কেন যেন আবিরের সামনে বলতে সাহস পাচ্ছে না। আবির হালকা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, এখনই বলবে না, কিন্তু রাতে তোমাকে না হাসালে আমার নামই আবির না। তিশা কাঁধের ওপর থেকে মাথা না তুলে শুধু বলল, কিছু। তোমার এসব ডায়লগ এখন আর ভালো লাগে না। ডায়লগ না, সত্যি বলেছি। তুমি আমার হাসির কারণ, তাই তোমার মুখে অভিমান মানায় না। কিছুক্ষণ পর বাইকটা থামলো তাদের বাড়ি গেটের সামনে। তিশা চুপচাপ নেমে ভেতরে ঢুকে গেল। আবির পেছনে তাকিয়ে মুচকি হেসে বলল, যতই রাগ দেখাও, তবুও জানি তোমার এই নীরবতাতেও আমার নামটা লুকিয়ে আছে তৃষা। বাতাসে শাড়ির আঁচল দুলছে, আর আবিরের চোখে সেই আগের মতোই ভালোবাসার মায়া ঝুলে রইল। রাত তখন অনেকটা গভীর, নিস্তব্ধতায় ভরে আছে পুরো বাড়িটা। জানালার পর্দা হালকা দুলছে, বাতাসে যেন এক অজানা ভার। তিশা আজ অনেকক্ষণ ধরেই কিছুটা অস্থির হয়ে ফোনটা হাতে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর মায়ের নামটা স্ক্রিনে ভেসে উঠতেই কল রিসিভ করলো। মা, কেমন আছিস রে তুই? আজ তো ফোনেই করিস না, ভাবছিলাম তুই হয়তো ব্যস্ত। আমি ভালো আছি মা। ভালো আছিস জেনে মনটা শান্ত হলো। তুই এখন অনেক শান্ত দেখাচ্ছিস। আবিরকে নিয়েও শুনলাম তুই অনেকটা মানিয়ে নিচ্ছিস। আমি সত্যি খুব খুশি তিশা। তিশা ফোনটা কানে ধরে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা ভারী নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, আমি ইচ্ছে করে আবিরকে মেনে নেইনি মা, তোমরা সবাই মিলে আমাকে বাধ্য করেছো। কি বলছিস এসব মা? হ্যাঁ মা, সত্যি বলছি, আমি আবিরকে কখনো চেয়েছিলাম না। আমি তো ওর ম্যানেজার, আমি ওর অফিসের সুপিরিয়র। একটা কর্মচারীকে আমি বিয়ে করব, এটা আমি কল্পনাও করিনি। তুমি জানো মা, আজ আমার বস আমাকে তার ছেলের জন্য পছন্দ করেছিল, বলেছিল তার ছেলে বিদেশ থেকে এসেছে, আমার মতো মেয়েকে সে চাইছে বউ হিসাবে।
তারপর কি মা, যদি তোমরা জোর না করতে আমি হয়তো এখন এমন একজন মানুষের স্ত্রী হতাম যাকে নিয়ে গর্ব করা যায়, কিন্তু তোমরা সবাই আমার জীবনটা নিজের মতো করে সাজিয়ে দিলে। আমি অনেক ভালো ছেলেকে ডিজার্ভ করতাম মা, আবিরকে নয়। ফোনের ওপাশ থেকে মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে গলায় হালকা কঠোরতা এনে বলেন, এসব কথা আর কখনো বলবি না। তোর বিয়ে হয়ে গেছে, এখন আবিরই তোর স্বামী। স্বামী মানে সংসারের অর্ধেক দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত না। ছেলেটা তোকে অনেক সম্মান দেয়, সেটা বুঝে চল। এসব কথা আবির শুনলে কি ভাববে বলতো? সে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না মা, আমি শুধু সত্যি বলেছি। আমি ওর চেয়ে ভালো ছেলেকে বিয়ে করতে পারতাম, এটা তো অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, এখন আর কিছু বলবো না, মাথাটা শান্ত কর। এসব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে সংসার কর, সময় তোকে সব বুঝিয়ে দেবে। তিশা আর কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে কল কেটে দিল। ফোনটা টেবিলে রাখতেই হঠাৎ দরজার বাইরে হালকা শব্দ হলো। তিশা খেয়াল করলো না, কিন্তু দরজার অপর পাশে দাঁড়িয়েছিল আবির। পুরো কথোপকথনটাই সে শুনে ফেলেছে। চোখ দুটো লাল হয়ে উঠছে আবিরের, মুখের ভেতরটা যেন চেপে বসেছে ভারী একটা পাথর। এতদিন যাকে নিজের পৃথিবী ভাবছিল, সেই মানুষটা আজ প্রকাশ্যে স্বীকার করছে সে তাকে ভালোবাসে না, এমনকি তার চেয়েও ভালো ছেলেকে ডিজার্ভ করতো। আবিরের গলা শুকিয়ে এলো, মনে হলো বুকের ভেতর কেউ ছুরি চালিয়ে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিল, দরজার হাতলটা ছেড়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো তিশা এখনো আলো জ্বালিয়ে বসে আছে। তাকিয়ে দেখলো তিশা ফোনটা টেবিলে রেখে জানালার দিকে তাকিয়ে আছে। আবির একবারও চোখে চোখ না রেখে বিছানার পাশে গিয়ে শুয়ে পড়লো। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু নিঃশব্দে নিজের বুকের ভেতর কষ্টটা গিলে নিল। তিশা একবার তাকালো আবিরের দিকে, তার নীরবতা যেন চিৎকারের থেকেও বেশি কষ্টদায়ক। কিছুক্ষণ পর আবির পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করেও তার মনে বারবার ভেসে উঠছে তিশার সেই কথাগুলো। আমি ওর থেকে ভালো ছেলে ডিজার্ভ করি। রাতটা যেন আরো অন্ধকার হয়ে উঠল দুজনের মাঝে দূরত্বে। দুজন একই বিছানায়, তবু মাইলের পর মাইল দূরত্ব। একজন কষ্টে চুপচাপ, আরেকজন অহংকারে গলে যাওয়া একটা দেওয়াল তুলে ফেলেছে ভালোবাসার মাঝখানে। সকালের হালকা রোদটা পদ্মা টেনে ঘরে ঢুকেছে, কিন্তু ঘরের ভেতরে আজ অদ্ভুত এক নীরবতা। তিশা আয়নার সামনে বসে রেডি হচ্ছে, হাতে ঘড়ি, চোখে হালকা কাজল, সব ঠিকঠাক, শুধু মনটা যেন আজ ভারী হয়ে আছে। আবিরের চোখে গত রাতের নীরবতার ছায়া এখনো স্পষ্ট। তিশা ব্যাগ কাঁধে নিয়ে দরজার বাইরে বের হলেই দেখে আবির বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, কালকের মতোই। কিন্তু আজ তার মুখে কোনো হাসি নেই, চোখে কোনো মজা নেই। তিশা ধীরে ধীরে গিয়ে বাইকের পিছনে উঠে বসলো। আবির কিছু না বলে বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনে হালকা কাঁপলো চারপাশ, কিন্তু তাদের দুজনের মাঝের নীরবতা আরো ভারী হয়ে উঠল। রাস্তায় হালকা বাতাস বইছে, দুজন একদম চুপচাপ। তিশা কয়েকবার চেষ্টা করলো কিছু বলার, কিন্তু আবির যেন ইচ্ছে করে মুখে তালা মেরে রেখেছে। তিশা ধীরে বলে উঠল, আজ চুপচাপ কেন? অফিসে কোনো কাজের চাপ নাকি? কোনো উত্তর নেই। আবির শুধু একবার আয়নার ভিতর দিয়ে তার দিকে তাকালো, তারপর আবার সামনে মনোযোগ দিল। তিশা ঠোঁট কামড়ে মনে মনে ভাবলো, কি হলো ওর? গতকাল রাতে কি কিছু বুঝতে পারলো নাকি? কিন্তু এখন কিছু জিজ্ঞেস করাও ঠিক মনে হলো না। অফিসের সামনে বাইক থামতেই তিশা নামলো। আবির শুধু হালকা গলেই বলল, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। তিশা চুপচাপ মাথা নেড়ে কেবিনের দিকে চলে গেল। অফিসে ঢুকেই আবির নিজের ডেস্কে বসলো, চোখের নিচে ক্লান্তির চাপ, চেহারায় একরকম ভার। ঠিক তখনই শাওন কফির কাপ হাতে ঢুকে পড়লো, মুখে দুষ্টু হাসি। কি ভাই, সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? এত চুপচাপ কেন? তিশা ম্যাডামের সঙ্গে আজও বাইকে এলেন তো, তবু মুখে সেই সিরিয়াস ভাব কেন? আবির কাগজের ফাইল থেকে চোখ না তুলেই হালকা গলেই বলল, তেমন কিছু না ভাই, একটু কাজের প্রেশার আছে। আচ্ছা, তাই নাকি? আমি তো ভেবেছিলাম অন্য কিছু। মানে নতুন বউকে নিয়ে অফিসে এলেন, আজ তো মুড ভালো থাকার কথা। আবির এবার হালকা হাসির ভান করে বলল, না ভাই, তেমন কিছু না, তুমি যাও, আমি একটু কাজ শেষ করি। ঠিক আছে ভাই, কাজ শেষ করো, দেখি পরে আবার মুড ভালো করে কফি খাওয়াই তোমাকে। শাওন হালকা মজা করে চলে গেল, কিন্তু আবিরের মুখে কোনো হাসি ফুটল না। তার ভেতর এখনো বাজছে তিশা সেই রাতের কথা। আমি ওর থেকে ভালো ছেলে ডিজার্ভ করি।
চোখের সামনে তিশার মুখ ভেসে উঠল। তবু নিজের বুকের কষ্টটা লুকিয়ে রেখে সে আবার মন দিল ফাইলের পাতায়। বাড়ির দিক থেকে তিশা একবার জানালার ফাঁক দিয়ে তাকালো, দেখলো আবির চুপচাপ বসে কাজ করছে, যেন তার আশেপাশে কেউ নেই। মনে মনে ভাবলো, এমন চুপচাপ কেন? কাল রাতের পর থেকে কিছুটা অদ্ভুত লাগছে, বুঝতে পারছি না কেন। দুজনের মাঝে দূরত্বটা আজ অফিসের ভেতরও যেন আরো বড় হয়ে গেল। একজন চুপ করে কষ্ট গোপন করছে, আরেকজন ধীরে ধীরে বুঝতে শুরু করছে সেই নীরবতার অর্থ। বিকেলবেলা অফিস থেকে তড়িঘড়ি বের হলো তিশা। আজকের মিটিংটা অফিসে নয়, শহরের এক ব্যস্ত রেস্টুরেন্টে। ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। আবিরকে বলে যায়নি, আবির আজ অফিসে কাজে ব্যস্ত। রেস্টুরেন্টটা ভীষণ জমজমাট। ভেতরে এক কোণে গিয়ে তিশা বসলো, টেবিলে কাগজপত্র, ফাইল আর ল্যাপটপ সাজানো। ক্লায়েন্টরা এসে বসলো, ধীরে ধীরে প্রেজেন্টেশন আলোচনা করে কাগজপত্রের মাঝে সময় গড়াতে লাগলো। মিটিং শেষের দিকে ক্লায়েন্টরা চলে যেতেই তিশা এক কাপ কফি নিয়ে একটু নিঃশ্বাস পেল। হঠাৎই পাশের দিক থেকে একটা পরিচিত অপরিচিত কণ্ঠস্বর। কেমন আছেন ভাবি? তিশা চমকে তাকালো, কাউকে চিনতে পারছে না। 1 মিনিট, আপনি আমাকে ভাবি বললেন কেন? আপনি কি আমাকে চেনেন? ছেলেটা হেসে চেয়ার টেনে বসলো, চোখে একরকম চেনার উজ্জ্বলতা। আরে ভাবি, আপনাকে চিনবো না কেন? আপনাকে তো 5 বছর আগে থেকেই চিনি। তিশা এবার কপাল কুঁচকে তাকালো। 5 বছর আগে থেকে কিভাবে আমাকে চেনেন? আমি তো আপনাকে একদমই চিনি না। আমি আবিরের বন্ধু। আপনার কত ছবি দেখেছে আবিরের ফোনে। আবিরের ফোনে আমার ছবি দেখেছেন মানে? আবিরের সাথে তো আমার পরিচয় 2 বছর আগে। ছেলেটা এবার হালকা হেসে তিশার দিকে তাকালো, যেন এই কথাটা বলার জন্যই এতদিনের আড়াল। আরে না ভাবি, আপনি জানেন না, আবির আপনাকে সেই 5 বছর আগে থেকেই ভালোবাসে। একদিন ভার্সিটির সামনে আপনাকে দেখেছিল, সেই থেকে সারাদিন সারা রাত শুধু আপনার কথাই বলতো। আপনার ছবি, আপনার ছোট ছোট কাজ সব মনে রাখতো। তিশা স্থির হয়ে গেল, হাতে কফির কাপ হালকা কেঁপে উঠল। আর তাই যখন ওর পরিবার আপনার সাথে বিয়ের প্রস্তাব দিল, আবির খুব খুশি হয়েছিল, কিন্তু আপনি তখন ওকে মেনে নেননি। তাই ও ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেত, তবুও কখনো আপনাকে জানায়নি। তিশা মনে হঠাৎ ঝড় বইতে লাগলো। মনে পড়লো আবিরের নীরবতা, তার চোখের ভেতরে কষ্টগুলো, তার বারবার চেষ্টার পরও তিশার অবহেলা। সে নিচু চোখে ধীরে বলে উঠল, 5 বছর ধরে আমাকে ভালোবাসে, অথচ আমি। আপনার একবারও মনে হয়নি ওর বাবার এত বড় বিজনেস থাকতেও কেন সাধারণ কর্মচারীর কাজ করে? ও শুধু আপনাকে দেখার জন্য এই চাকরিটা নিয়েছিল, যাতেও আপনার আশেপাশে থাকতে পারে, সেই জন্য চাকরিটা করে। ওর বাবার তো কোনো কিছুর অভাব নেই, এত বড় বিজনেস ওদের। তার কণ্ঠ আটকে গেল। যে মানুষটাকে সে এতদিন অবহেলা করেছে, সেই তাকে এত গভীরভাবে ভালোবাসে, এই সত্যিটা আজ যেন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। ছেলেটা উঠে দাঁড়ালো। ঠিক আছে ভাবি, আমার কাজ আছে। ভাবলাম আপনাকে সত্যিটা জানাই। আপনি ভালো থাকবেন, আবিরকে কষ্ট দিবেন না। তিশা নিঃশব্দে তাকিয়ে রইল ছেলেটার চলে যাওয়ার পথে। মনে মনে হাজারো প্রশ্ন, আফসোস আর অপরাধ বোধ একসাথে ভিড় করেছে। সে হালকা কাপা হাতে ব্যাগটা গুছিয়ে নিল। আজ হঠাৎ আবিরের মুখটা অন্যরকম লাগছে তার কাছে। যে মুখে এতদিন বিরক্তি আর জেদের ছাপ দেখত, আজ সেখানে অদ্ভুত এক মমতা, এক ভালোবাসার ছায়া দেখতে পেল। রেস্টুরেন্টের দরজা দিয়ে বের হতে হতেই তিশার বুকের ভেতর শব্দ হলো, আবির, আমি তো কিছুই জানতাম না। তিশা ক্লান্ত মুখে বাসায় ফিরল, মনের মধ্যে একরাশ অপরাধ বোধ। আজ রেস্টুরেন্টে ছেলেটা যে কথাগুলো বলল, তারপর থেকে আবিরকে দেখার দৃষ্টিটাই বদলে গেছে। দরজা খুলতেই সে দেখল আবির আগে থেকেই ফিরে এসেছে। বসের ঘরে লাইট জ্বলছে, কিন্তু আবির কোথাও নেই। তিশা হালকা ডেকে উঠল, আবির। কোনো সাড়া নেই। কিছুক্ষণ খুঁজতে গিয়ে দেখল আবির নিঃশব্দে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রাতের বাতাসে তার চুল এলোমেলো, চোখে যেন একরকম ঝড়। তিশা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর উপায় না পেয়ে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাবারের সময় দুজনই এক টেবিলে বসলো চুপচাপ। আবির একবারও চোখ তুলল না তিশার দিকে। খাবার শেষে তিশা সাহস করে আবিরের দিকে এগিয়ে গেল। আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবির ধীরে তাকালো, ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটলো। আপনার সাথে আমারও কিছু কথা আছে ম্যাডাম। তিশা চমকে উঠল। আজ হঠাৎ করে আবির তাকে ম্যাডাম বলে ডাকছে কেন? আজ হঠাৎ করে আপনি এমন করে বলছেন কেন?
আবির হালকা হাসলো, চোখে কোনো কষ্ট জমে আছে। আপনাকে তো সম্মান দিতেই হবে। আপনি ম্যানেজার আর আমি একজন সাধারণ কর্মচারী। তিশার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারলো আবির আজ মনের কষ্ট থেকে কথা বলছে। আবির, আবির ওর কথা কেটে দিয়ে সোজাসুজি বলল, আপনাকে আর কষ্ট করে এই সম্পর্ক বয়ে বেড়াতে হবে না ম্যাডাম। আপনি চাইলে আপনার যোগ্য কাউকে বিয়ে করতে পারবেন, আমি সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করেছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনাকে আর এই সম্পর্কে আটকে রাখবো না জোর করে। তিশা থমকে দাঁড়ালো। তার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত কষ্টের ঢেউ উঠল। এসব কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলছি। আসলে আমার মতো একজন সাধারণ কর্মচারী আপনার মতো এত বড় একজন সিনিয়র পার্সনকে ডিজার্ভ করি না। আপনি তো বড় কাউকে ডিজার্ভ করেন। আমি আসলে বুঝতে পারিনি, বুঝলে অনেক আগেই মুক্ত করে দিতাম আপনাকে। তিশা আর কিছু বলতে পারল না। তার মনে যেন হাজারো কথা, অথচ ঠোঁট শুকনো হয়ে গেল। আবির উঠে দাঁড়ালো, ধীরে বেলকনির দিকে চলে গেল। তিশা অবাক আর কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হঠাৎ সে বুঝতে পারল আজকের আবির অন্যরকম। যে আবিরকে সে এতদিন অবহেলা করেছে, সে আবির তাকে মুক্তি দিতে চাইছে। তিশার বুকের ভিতর ফিসফিস করে উঠল। আমি সত্যিই বুঝতে পারিনি আবির, তুমি আমাকে ভালোবাসো। রাতের নিস্তব্ধতা ঘরটা ঢেকে রেখেছে। দুজন, তিশা আর আবির, দুই পাশে শুয়ে আছে। আবির তার নীরব অভিব্যক্তিতে গভীর ঘুমে, আর তিশার চোখে আলতো আলোয় ঝলমল করছে। তিশা তার মাথা বালিশে রেখে শুয়ে ধীরে ধীরে মন খুলে ভাবতে থাকে। আবির তার মনে স্বরে শোনাচ্ছে, কিন্তু ঠোঁট থেকে শব্দ বের হয় না। নিশ্চয়ই আমার আর মায়ের কথাগুলো শুনে ফেলেছে, তাই হয়তো কষ্ট পেয়েছে। আমি এমনভাবে কথা বলেছিলাম, ওকে পাত্তা দেইনি। ওর মনের কষ্ট আমি বুঝিনি। ওর প্রতি আমার দায়িত্ব কতটা তা আমি উপলব্ধি করতে পারিনি। তার দৃষ্টি ভেতর দিয়ে ছুটে বেড়াচ্ছে প্রতি মুহূর্ত, প্রতি ছোট ছোট কথার মতোই অনুভূতিতে ভরপুর। এখন তো ও আমার স্বামী, আর আমি তো ওকে মেনে নেওয়া উচিত। এতদিন আমি ভুল করেছি, ওকে শুধু একজন সাধারণ কর্মচারী ভাবতাম, পাত্তা দেইনি। সব আমার ভুল। আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই। ওর ভালোবাসা আর আমার অহংকার সবকিছু মিলিয়ে এতটা ভুল হয়েছিল। তিশার কণ্ঠ নীরবে ফিসফিস করছে। চোখ বন্ধ করে মাথার ভেতরে আবিরের সব মুহূর্ত ফিরে আসে। কেমন করে সে তার জন্য অপেক্ষা করত, কতটা যত্নে তাকে রক্ষা করত, কতটা স্নেহে ঘিরে রেখেছিল মনের গভীরে। তিশার চিৎকার না করেও একটু দ্বিধা করতে পারছিল না। আমার উচিত, আমার দায়িত্ব ওকে সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়া, আর এখন থেকে তাকে অন্তরে অন্তরে মেনে নেওয়া। হালকা বাতাসে বেলকনির থেকে আসে, হালকা বাতাস বেলকনির থেকে আসে। তিশা বুকটা কাঁপছে, কিন্তু এটা অন্যরকম কাঁপন। কষ্টের মিশ্রণ, লজ্জা আর নরম ভালোবাসার এক অদ্ভুত মিল। রাতের নিস্তব্ধতায় তিশা মনে মনে ফিসফিস করে, আবির, তুমি আমার স্বামী, আমি ভুল করেছি। তবে এবার থেকে সব ঠিক করব, আর কখনো তোমার অনুভূতিকে অবমূল্যায়ন করব না। আমি তোমার পাশে আছি, সত্যি। রাতের নরম অন্ধকারে হালকা আলোয় ঘরটা যেন অন্যরকম এক উষ্ণতায় মোড়া। আবির বিছানার একপাশে শুয়ে আছে। তিশা প্রথমে চুপচাপ থাকলেও হঠাৎ ঘুরে তার দিকে ফিরে আসে। ধীরে ধীরে হাত বাড়িয়ে আবিরকে জড়িয়ে ধরে ফেলে। আবির এক মুহূর্তের জন্য চমকে ওঠে, তার বুকটা কেঁপে ওঠে। আরে, চমকে উঠছো কেন? আমি তো তোমার বউ। তিশার নরম কণ্ঠে মায়া মিশে আছে। আবির একটু আমতা আমতা করে, তার কণ্ঠ কাঁপছে। না মানে হঠাৎ তাই? মেয়েদের মতো একদম আমতা আমতা করো না। আচ্ছা, সব বাদ দিয়ে আমাকে একটু আদর করো। আবির অবাক হয়ে চোখ বড় করে তাকায় তিশার দিকে। আপনি এসব কি বলছেন? তিশা চোখে চোখ রেখে মিষ্টি স্বরে বলে, ঠিকই তো বলছি। তুমি তো আমার স্বামী, স্বামীদের দায়িত্ব বউকে আদর করা। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি তো আমাকে পছন্দই করেন না। তিশার চোখে এক অদ্ভুত কোমলতা ভেসে ওঠে। পছন্দ করি না তো কি হয়েছে? এখন থেকে করব। তুমি না হয় এতদিন ধরে আমাকে ভালোবেসেছো, আমি না হয় এখন থেকে তোমাকে ভালোবাসবো। কি বলছেন এসব? আমি আপনাকে ভালোবাসি মানে? শোনো, বেশি নাটক করো না। তুমি আগে থেকে ভালোবাসো এসব আমি জেনে গেছি। আপনি কিভাবে জানলেন? তোমার বন্ধু আমাকে সব বলে দিয়েছে, তাই নাটক কম করো প্রিয়। আবিরের চোখে অবাক আর লজ্জার মিশ্র ঝিলিক। তিশা আরো কাছে সরে এসে তার বুকের ভেতর মাথা রেখে ফিসফিস করে, এবার কিন্তু আমি সত্যিই তোমার।
আবির কিছুক্ষণ নিঃশব্দ থাকে। তিশার চুলে হাত বুলিয়ে আলতো করে জড়িয়ে ধরে। ঘরে বাতাস যেন উষ্ণ হয়ে ওঠে। লাজুকতা আর ভালোবাসার মিষ্টি মিশলে সেই রাতটা যেন নতুন করে শুরু হয়। ঘরের ভেতর নরম আলো জ্বলছে। বাইরে হাওয়ার শব্দে জানালার পর্দা হালকা দুলছে। তিশা এখনো আবিরের বুকের কাছে মুখ লুকিয়ে আছে। আবিরের বুকে ধুকপুক শব্দ তিশার কানে স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ আবির হাত বাড়িয়ে তিশার চিবুকটা আলতো করে তুলল। দুজনের চোখে আটকে গেল। কোনো কথা নেই, শুধু নিঃশব্দে গরম উষ্ণতা। এক মুহূর্তে দ্বিধার পর আবির হঠাৎ তিশার ঠোঁটে আলতো করে কিস করে বসলো। তিশার শরীর কেঁপে উঠল, কিন্তু সে সরে গেল না, বরং আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে তিশাও কিস করতে শুরু করলো। আবিরের কণ্ঠ কেঁপে ওঠে। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, শুধু বলতে পারিনি। একবার বলেই দেখো, শুনতে চাই। আবির তিশার গালে আলতো হাত রেখে বলে, এখন বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তিশা আবিরকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে বলে। তারপর আমিও তোমাকে অনেক ভালোবাসবো, আজ থেকে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। তারা দুজন আবার একে অপরকে কিস করতে লাগলো। কিসের উষ্ণতা, হাতের আলতো ছোঁয়া আর চোখের মায়া মিশে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরে হাওয়া আর জানালার পর্দার দোলার মতো রাতটাও যেন মিষ্টি কাঁপন তুলল। তারা দুজনেই সেই রাতটা কাটালো ভালোবাসার উষ্ণতায়, এক নতুন সম্পর্কের প্রথম সত্যিকারের মুহূর্তে। তো দর্শক, আজকেও বিদায় নিচ্ছি সবার থেকে। এতক্ষণ যাবৎ গল্পটি শোনার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই গল্পের একটি রিভিউ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।